স্যার বলেন। স্যার আজকের ক্লাস রেকর্ডিংটা যদি আজকে দিয়ে দিতেন তাহলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব আজকে। আমি আজকের সাধারণত মধ্যে মানে উইকেন্ডে স্যার প্ল্যান করেছিলাম, বাট আচ্ছা ঠিক আছে, যেহেতু ক্লাস 216 এর দিচ্ছি এভলিউশনের সলিউশনটা দিলেও ভালো হতো স্যার। যেহেতু স্যার MSc মানে আচ্ছা MSc নোট সলিউশনটা নেওয়ার আমি দেই ব্যাপারটা নাই না। বলেছেন আর কি স্যার, তো আমাদের আমি অনেক সময় দেখা যায় যে ক্লাসে এই মানে নোট নিতে অনেক সময় প্রবলেম হয়, বা এই যে প্রবলেম থাকলে মানে স্যার দিনেটা যেটা দিনে নোট ঠিক করে আছে, ফেলতে পারে সেটা সিয়া হয়। আমাকে একটু প্রত্যেক সন্ধ্যাবেলা একটু রিমাইন্ড করাই দিন, ঠিক আছে? সিয়ার রাশিদ হাসান না, কারণ আমার আরো 2-3টা কোর্স ম্যানেজ করতে গিয়ে আমি সামটাইমস ভুলে যাই, মানে 2-3টাতে ভুলে যাই। সো আপনি আমাকে একটু রিমাইন্ড করাই দিলে আমি চেষ্টা করব আপলোড করে দেওয়া, যদি আমার কোনো মেজর কোনো সমস্যা না থাকে, ঠিক আছে? আমিও চেষ্টা করব আপনাদের সাথে রেগুলারিটি মেনটেন করার এখন থেকে, ঠিক আছে? সো ওকে, আমরা এখন ফিরে আসি টপিকে। সো আমাদের ডিসজয়েন্টেড অপারেশনস আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম, তাই না? ডিসজয়েন্টেড অপারেশনস। সো ডিসজয়েন্টেড অপারেশনস আমরা সব জানি এখন যে এই মুহূর্তে মেক সেট বলতে কি বোঝায়, ইউনিয়ন বলতে কি বোঝায়, এবং ফাইন্ড সেট বলতে কি বোঝায়। সো আমরা এটা কেন পড়তেছি, আমাদের এটা লাগবে হচ্ছে ক্রুস্কালস অ্যালগরিদমে, ঠিক আছে? সো দেখেন, এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট ছিল, এই জিনিসটা আমরা গত ক্লাসেও দেখাইছিলাম, তাই না? যে প্রথমে ইনিশিয়ালি মেক সেট দিয়ে কি করা হয়, সবার কালার ডিফারেন্ট করা হয় বা সবার আলাদা ইউনিক রিপ্রেজেন্টেটিভ সেট করা হয়। এরপরে যখন আস্তে আস্তে জয়েন করি তখন কি হয়, এই যে 1-3 জয়েন করলাম, 1-3 কালার সেম হয়ে গেল, 6-7 জয়েন করলাম, 6-7 এর কালার সেম হয়ে গেল, ঠিক আছে? এরপরে হচ্ছে এই যে এরপরে হচ্ছে 6-1 জয়েন করলাম, 6-1 মানে কি 6-7 এর যারা হচ্ছে এক কালারে, 1-3 এক কালার, সবার কালার সেম হয়ে যাবে, ঠিক আছে? সো এরপরে ছিলাম হচ্ছে আমরা ক্রুস্কালস অ্যালগরিদম। সো ক্রুস্কালস অ্যালগরিদম যদি আপনার মনে থাকে, সেটা কি ছিল, সেটা হচ্ছে আপনাকে এরকম একটা গ্রাফ দেওয়া থাকবে, এই গ্রাফে হচ্ছে আপনার ক্রুস্কালস অ্যালগরিদম চালায় মিনিমাম স্প্যানিং ট্রি বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? সো এখন দেখেন, সো ক্রুস্কাল অ্যালগরিদমের ফার্স্ট স্টেপ ছিল হচ্ছে সর্ট দ্য এজেস ইন অ্যাসেন্ডিং অর্ডার। ক্রুস্কাল অ্যালগরিদম কিন্তু অনেক সহজ, ঠিক আছে? খুবই সহজ ক্রুস্কাল অ্যালগরিদম, মানে এটা হাতে কলমে সিমুলেশনও সহজ, ইমপ্লিমেন্টেশন যদি আপনি ডিসজয়েন্ট ডেটা স্ট্রাকচার জানেন তাহলে মানে ইমপ্লিমেন্টেশন অনেক সহজ, ঠিক আছে? সো এটা হচ্ছে কি সর্ট দ্য এজেস ইন অ্যাসেন্ডিং অর্ডার। সো এই যে এজ গুলাকে আমি কি করলাম, অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করলাম, তাদের ওয়েট অনুযায়ী, ওয়েট ওয়াইজ আমি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করলাম। সো দেখেন, আপনি যখন এটা ইমপ্লিমেন্টেশন করতে যাবেন তখন আপনার এইখানে কি লাগবে বলেন তো? তখন আপনার গত ক্লাসে বলে দিয়েছিলাম না যে ক্রুস্কালস অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করার জন্য আপনার অবজেক্ট সর্টিং করা শিখতে হবে, ঠিক আছে? অবজেক্টকে সর্ট করা শিখতে হবে। তার কারণ কি সেটা আমি একটু দেখাই যে অবজেক্ট সর্টিংটা কোথায় লাগতেছে সেটা দেখেন। সাপোজ ধরেন এই যে আমার এখানে এজ গুলা আছে, ঠিক আছে? একটা মিনিট, এই যে আমার এইখানে যে এজ গুলা আছে, এজ গুলা হচ্ছে আমরা এক একটা অবজেক্ট হিসাবে যাবে, ঠিক আছে? যে আমার একটা স্ট্রাক্ট থাকবে, ঠিক আছে? একটা স্ট্রাক্ট, আর এটার নাম দিলাম সাপোজ এজ, ঠিক আছে? যেটার হচ্ছে আমার থাকবে হচ্ছে ইন্ট ইউ, ঠিক আছে? ইন্ট ভি আর ইন্ট ডাব্লিউ। ওই দুইটাকে আলাদা লিখলাম, মানে একসাথে লেখা যেত বাট আমি আলাদা লিখলাম, তার কারণ হচ্ছে ইউ এবং ভি হচ্ছে একটা এজ এর দুইটা এন্ড পয়েন্ট। সাপোজ আমি যদি এই এজটাকে চিন্তা করি, এই যে এটা সাপোজ হচ্ছে আমার, হ্যাঁ, এটার নাম হচ্ছে সাপোজ আমি এজ গুলাকে মার্কিং করলাম 1, মানে ভার্টেক্স গুলাকে 1 2 3 4 5, যেটা দেখা যাবে না লাল, এখানে লিখলাম 6 7। তাহলে এই এজটা কি হবে, এই একটা এজ এর অবজেক্ট হবে, যার ইউ হবে হচ্ছে সাপোজ 1, মানে ইউ আর ভি হচ্ছে দুইটা এন্ড পয়েন্ট। সো ইউ ইকুয়াল টু 1, ইউ ইকুয়াল টু 2 ও হতে পারে, ঠিক আছে? আর ভি ইকুয়াল টু 2, এই যে এই এজটা, আর এদের ওয়েট হচ্ছে 2, তার মানে ডাব্লিউ ইকুয়াল টু 2। আমি বুঝাইতে পারছি? তার মানে এটা হচ্ছে এজ এর একটা অবজেক্ট, ফর এক্সাম্পল ই1 ইকুয়াল টু 1 2 2, তার মানে ইউ ভি ডাব্লিউ হয়ে যাচ্ছে। তার মানে একটা এজ হচ্ছে আমার একটা অবজেক্ট, ঠিক আছে? এইভাবে আমার এজ গুলাকে আমি স্টোর করে রাখতে পারি, ঠিক আছে? অনেকে পেয়ার দিয়ে করতে পারেন, ঠিক আছে? অনেকে পেয়ার দিয়ে, মানে পেয়ার দিয়ে করলে আমার কাছে লাগে জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে যায়, ঠিক আছে? সো আপনারা এরকম অবজেক্ট নিজের মতো বানায় টানায় করতে পারেন, ঠিক আছে? একই জিনিস, পেয়ারের সব ফাংশনালিটিস আপনি অবজেক্টেই পাবেন। যাই হোক, সেটা আমার দেখার বিষয় না। সো আমি কি করব, ইনিশিয়ালি আমার এজ গুলাকে আমি একটা, সব এজের অবজেক্ট গুলাকে আমি কি করব, একটা অ্যারেতে রাখবো, ঠিক আছে? এই যে এজের একটা অ্যারে নিব,
এজের একটা অ্যারে নিব, এখানে আমি আমার সব এজের অবজেক্ট গুলাকে রাখবো, ঠিক আছে, এজের অবজেক্ট গুলাকে রাখবো, দেন এই অ্যারেটাকে সর্ট করব। বোঝা যাচ্ছে? তার মানে এই অ্যারেটাকে যখন সর্ট করবো, এটা তো একটা অবজেক্টের অ্যারে, এটা কিন্তু নর্মাল ইন্টিজারের অ্যারে না। এই অ্যারেটা হচ্ছে একটা অবজেক্টের অ্যারে, প্রত্যেকটা অবজেক্ট হচ্ছে আমার এক একটা এজ, আর এক একটা এজের মধ্যে আছে তার দুইটা এন্ড পয়েন্ট এবং ওই দুইটা এন্ড পয়েন্টের মধ্যকার ওয়েট। বুঝতে পেরেছেন? সো এইটাই হচ্ছে আমার তার একটা সর্ট কি আমরা ওয়েট দিয়ে সর্ট করব? ওয়েট রাইট। সর্টিংটা হবে হচ্ছে ওয়েটের বেসিস, এই যে প্রত্যেকটা ওয়েটের বেসিস হচ্ছে আমার সর্টিংটা হবে, ঠিক আছে। সো এইটার জন্য আপনাদের কম্পারেটর সর্ট পড়া লাগবে, অথবা আপনি অপারেটর ওভারলোডিং করেও সর্ট করতে পারেন, বাট এটা আমি বলে দিব না যে সর্ট কিভাবে করে, এটা আপনারা নিজেরা শিখবেন, ঠিক আছে। স্যার বলেন। স্যার সোয়াপ ফাংশনে যেমন আমরা হচ্ছে নরমালি অবজেক্টটাকে সোয়াপ করছিলাম, তো এখানে সর্টের ক্ষেত্রে কি সর্ট ফাংশন ইউজ করে করা যাবে? হ্যাঁ, সর্ট ফাংশন ইউজ করে যদি আপনি করতে চান, আপনার কি করতে হবে সেটা আপনি দেখবেন, এই ব্যাপারে আমি কোনো হিন্টস দিব না, আপনার এটা নিজে শিখতে হবে যে আমি কিভাবে এক অবজেক্টের অ্যারেকে সর্ট করতে পারি। বুঝতে পেরেছেন? আমি এই ব্যাপারে কিছুই বলবো না, ঠিক আছে, বাট হিন্টস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কম্পারেটর সর্ট। আপনি সার্চ দিবেন যে হাউ টু সর্ট সর্ট দ্য অ্যারে অফ অবজেক্টস, ঠিক আছে, ইন C++, এভাবে লিখে সার্চ দিবেন, ইউটিউব সার্চ দিতে পারেন, ঠিক আছে, গিগ ফর গিগস এ সার্চ দিতে পারেন, ঠিক আছে, যে কোনো জায়গাতে সার্চ দিয়ে এই জিনিসটা শিখবেন, ঠিক আছে, ইন্টারনেটে সার্চ দিতেও হবে নরমাল। ওকে, সো আমি এই সর্টিং নিয়ে কোনো কোশ্চেন নিচ্ছি না। সো এখন দেখেন, তারপরে আমি তার মানে ফার্স্ট স্টেপে কি করলাম, এই ওয়েট ওয়াইজ আমি কি করলাম, এই এজ গুলাকে সর্ট করে ফেললাম। আমি এখানে এন্ড পয়েন্ট গুলো দেখাই নাই, দেখাইলে মানে একটু ভালো বুঝতে সুবিধা হতো, বাট আমি দেখাই নাই, ঠিক আছে। এই আমি কি করলাম, এই দেখেন, ওয়েট যদি চিন্তা করি, সবচেয়ে কম ওয়েট হচ্ছে 1, এরপর হচ্ছে 2, ঠিক আছে, এরপর হচ্ছে আমার 2, এরপর হচ্ছে আমার 5, এই যে এরপর হচ্ছে 5, এরপর হচ্ছে আমার 8, এরপর হচ্ছে আমার 8, ঠিক আছে। সো ওয়েট ওয়াইজ হচ্ছে আমি এজ গুলাকে সর্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, এরপরে সর্ট করার পরে আমি কি করব, আমি চিন্তা করব যে আমার এই গ্রাফের মধ্যে, ঠিক আছে, এই গ্রাফের মধ্যে আমার কোনো ভার্টেক্স নাই, সরি এজ নাই, আমি সবকটা এজ কে রিমুভ করে ফেলবো। এজ গুলাকে আমি যখন সর্ট করে নিলাম, তারপর আমি চিন্তা করব যে আমার এই গ্রাফের মধ্যে কোনো এজ নাই। এইবার আমি কি করব, এই যে আমার সর্টেড লিস্ট থেকে আমি কি করব, একটা একটা করে এজ এখানে কানেকশন জাস্ট দিতে থাকবো, ঠিক আছে। তো আমি জাস্ট পুরো মুছি নাই, যাতে নয়তো আপনি ট্রিটা হারাই ফেলবেন, মানে গ্রাফটাকে হারাই ফেলবেন, ঠিক আছে। সো আমি পুরোটুক মুছি নাই, জাস্ট এরকম ডটেড করে রাখছি। সো দেখেন, আমি প্রথমে 1, ঠিক আছে, 1 কে আমি কানেকশন দিতে পারবো। সো যেখানে যদি আমার সাইকেল হয়ে যায়, কোনো একটা জায়গায় যদি সাইকেল ফর্ম করে, তাহলে আমি সেই এজটাকে দিব না কানেকশন, আর যদি নরমালি কানেকশন দেওয়া যায় তাহলে দিব। সো 1 কে যদি আমি কানেকশন দেই, কোনো সমস্যা নাই, ঠিক আছে, 1 কে আমি কানেকশন দিয়ে দিলাম, এবং ডিসজয়েন্ট সেটের প্রপার্টি অনুযায়ী দেখেন 1 কে যে আমি যে দুইটা ভার্টেক্সের সাথে 1 কে কানেক্ট দিলাম, তাদের কালার সেম করে দিলাম, মানে তাদেরকে ইউনিয়ন করে দিলাম। যখন আমি যে দুইটা এন্ড পয়েন্টকে কানেকশন দিব, এদেরকে যখন কানেকশন দিব, যখন আপনি কোডে করবেন, তখন কিন্তু এখানে প্রত্যেকটা ভার্টেক্সে একটা নাম্বার থাকবে, ঠিক আছে। সো প্রত্যেকটা ভার্টেক্সের নাম্বার ওয়াইজ আপনি ইউনিয়ন করে দিবেন। সো আপনি যে এজটাকে আপনি কানেক্ট করবেন, সেই এজের দুইটা পয়েন্টকে আপনি কি করবেন, ইউনিয়ন করে দেবেন। ফার্স্টে কি এরকম 1 2 3 4 সিরিয়ালি নাম্বার দিয়ে যাব, তারপরে নরমাল এটা ডিপেন্ডস, ঠিক আছে। দেখেন, আপনি অনেক কোডে থাকতে পারে যে, ঠিক আছে, আপনার ভার্টেক্স নাম্বারগুলো দেওয়া আছে, অনেক প্রবলেমে থাকতে পারে যে আপনার ভার্টেক্স নাম্বারগুলো নিজের জেনারেট করতে হবে। বুঝতে পেরেছেন? এটা প্রবলেম হয়, যেটা আমি এখনই ডিরেক্ট বলে দিতে পারি না যে ভার্টেক্স নাম্বারগুলো দেওয়া থাকবে নাকি থাকবে না। বাট আপনি একদম সিম্পলেস্ট কেসে চিন্তা করতে পারেন যে কোন ভার্টেক্সের নাম্বার কত সেটা দেওয়া থাকে, একটা সবচেয়ে সিম্পল কেসে, ঠিক আছে। সাপোজ যদি আপনার n সংখ্যক ভার্টেক্স হয়, তাহলে ভার্টেক্সের নাম্বারগুলো সাধারণত 1 থেকে n পর্যন্ত করা হয়, বা 0 থেকে n-1 পর্যন্ত করা হয়, ঠিক আছে। এটা আপনি ধরে নিতে পারেন, মানে যখন নরমাল ইমপ্লিমেন্টেশন করবেন। আর যদি কোনো একটা স্পেশাল সিনারিও বলে দেওয়া হয় যে না, এক একটা ভার্টেক্স, সাপোজ এক একটা ভার্টেক্সের নাম হচ্ছে, এটার নাম হচ্ছে ঢাকা, এটার নাম হচ্ছে চিটাগাং, ঠিক আছে, এটার নাম হচ্ছে সাপোজ খুলনা, তো তখন আপনাকে ওই ওয়াইজ আপনার মতো করে সেট করে নিতে হবে, ঠিক আছে। সো ক্রুসকালে ফিরে আসি। ক্রুসকালে হচ্ছে কি, এখন সর্ট করলাম, সর্ট থেকে আমি কানেকশন দিব যাতে কোনো সাইকেল না হয়, খালি এইটাই, এস সর্ট, কানেকশন এবং নো সাইকেল, ঠিক আছে। আর ডিসজয়েন্টের প্রপার্টিটা জাস্ট একটু মাথায় রাখতে হবে। সো আমি এখানে কি করলাম, যখনই আমি এই এস দুটাকে কানেকশন করে দিলাম, তার মানে এদেরকে আমি ইউনিয়ন করে দিলাম। ইউনিয়ন করে দেওয়া মানে কি, তাদের কালার সেম হয়ে যাওয়া, ঠিক আছে। এরপর আমি 2 কে কানেকশন দিলাম। 2 কোথায় আছে, এই যে এখানে 2।
সো এখানে 2 তাদের কালার সেম। 5 কে কানেকশন দেওয়া যায়, সো এদের কালার সেম। 8 কোথায়? এই যে এখানে 8 কে কানেকশন দেওয়া যায়, এদের কালার সেম। 9, ঠিক আছে, 9 কে যদি আমি কানেকশন দিলে এখানে সাইকেল ফর্ম হয়ে যায়, এবং এটা আমি ডিসজয়েন্ট সেট দিয়ে বুঝি যে দুইটা, এই দেখেন 9 এর যে দুইটা এন্ড পয়েন্ট, এদের রিপ্রেজেন্টেটিভ সেম, বা এরা সেম কালারের মেম্বার। তার মানে এরা হচ্ছে আসলে সেম সেটের মেম্বার, তার মানে এদের মধ্যে এজ দিলেই আসলে এখানে সাইকেল ফর্ম করবে। তার মানে এটা আমি ডিসজয়েন্ট সেটের প্রপার্টি থেকে আমি এটা বুঝতে পারি যে এদের মধ্যে আসলে এজ দিলে এখানে প্রবলেম হবে। ঠিক আছে, এরপরে নেক্সট হচ্ছে 13 কোথায়? এখানে 13। সো তার মানে 9 কে আমি দিতে পারলাম না, 13 কে দিব, ঠিক আছে, দিলে কালার সেম। 14 কে দিব, দিলে কালার সেম, এই যে সবার কালার সেম। এখন দেখেন আমি থামবো কখন? যদি আমার n-1টা এজ কানেক্ট করা হয়ে যায়। কারণ কি, আমরা কি জানি বলেন তো, একটা ট্রিতে যদি n সংখ্যক ভার্টেক্স থাকে তাহলে তার এজ কতগুলা? n-1টা, তাই না? সো যখন আমার n-1 সংখ্যক ভার্টেক্স কানেক্ট করা হয়ে যাবে, সরি এজ কানেক্ট করা হয়ে যাবে, তখন আমি কি করব? আমার লুপটাকে অফ করে দেব। সো আমার একটা কাউন্টার থাকতে পারে, ঠিক আছে, আমার একটা কাউন্টার থাকতে পারে এরকম যে আমার n-1টা এজ কমপ্লিটেড হলো কিনা, ঠিক আছে। সো তখন আমি কি করব? অফ করে দিব। বা আপনি এরপরে জাস্ট এমনও চিন্তা করতে পারেন যে আপনার n-1 না, আপনি লুপটা চালাবেন সংখ্যক বার, সংখ্যক মানে এজ যতগুলো আছে ততবারই চালাবেন। কিন্তু এরপর চিন্তা করেন 17 কে আপনি ধরেন এরপরে 14 পরে আপনি 17 কানেক্ট করতে যাচ্ছেন, কিন্তু 17 কে কিন্তু আপনি 17 কোথায়? 17 কে আপনি কানেক্ট করতে পারবেন না, কারণ তারা সেম কালারের মধ্যে পড়বে। তো 17 কে আপনি ইগনোর করলেন। এরপরে আপনি 19 কেও আপনি কি করবেন? এই যে 19 কে আপনি চাইলেও কানেক্ট করতে পারবেন না, কারণ 19 এর দুই প্রান্তে কালার সেম। মানে এর পরবর্তী যে ভার্টেক্স এজ গুলো আছে এগুলাকে আপনি চাইলেও আইটারেশন করতে পারেন, বাট করে কোনো লাভ হবে না, এদেরকে আপনি কানেক্ট করতে পারবেন না। বুঝতে পারছেন? তো আলটিমেটলি এই জিনিসটা n-1 বারই চলে। বুঝতে পেরেছেন? n-1 বার পর্যন্তই চলে, বাট অ্যালগরিদম গুলোতে সাধারণত ফলো করা হয় যে সংখ্যক বার। ঠিক আছে, অ্যালগরিদম গুলোতে বলা হয় কি যে এখানে যেহেতু এজ গুলা আমি প্রত্যেকটা এজের ওর্স্ট কেসে আমার প্রত্যেকটা এজই ট্রাভার্স করা লাগতে পারে। ওর্স্ট কেসে যে একেবারে সলিউশন আসলে একেবারে লাস্ট এজে গিয়ে তারপরে সলিউশন পাইলাম, আমি হইতে পারে না যে একেবারে লাস্ট এজ ট্রাভার্স করার পরেই আমি সলিউশন পাইলাম। ঠিক আছে, এই জন্য আমি ধরে নিই যে এখানে আসলে আইটারেশনটা যতগুলা এজ আছে ততবারই হবে, এটা আমি ধরে নিই। আমার কথাটা কি বুঝতে পারছেন? যে আমার মানে আলটিমেটলি যতগুলা এজ আছে সবগুলাকে আমার ট্রাভার্স করা লাগতে পারে ওর্স্ট কেসে। ঠিক আছে, বাট আমি বেস্ট কেসে বা কোনো ভালো কেস যে আমার যে হ্যাঁ এই কেসগুলো হচ্ছে আমার জন্য একটু বেস্ট কেস বা একটু অপটিমাল, সেক্ষেত্রে আমার দেখা যাবে কি n-1 বার ট্রাভার্স করলে আমি সলিউশন পেয়ে যেতে পারি। বাট আবার রিপিট করতেছি, ওর্স্ট কেসে আমাকে প্রত্যেকটা এজের কাছে ট্রাভার্স করা লাগতে পারে। এখানে আমি এতটুকু পর্যন্ত গিয়ে সলিউশন পেয়ে গেছি, বাট এটা আমি শিওর না যে ঠিক আছে এতটুকু পর্যন্ত গিয়ে আমি সলিউশন পাবো। ঠিক আছে, এটার কাছেও যাওয়া লাগতে পারে, এটার কাছেও, এটার কাছেও, এটার কাছেও যাওয়া লাগতে পারে। আমার কথা কি সবাই বুঝতে পারছেন আমি যেটুকু বুঝাতে চাইছি? Yes, sir. লুপটা চলে আসলে সংখ্যক বারই। ঠিক আছে, বাট ভালো কেসে কোন একটা মানে আমি যদি দেখা যায় যে সিনারিওটা ভালো, তাড়াতাড়ি সলিউশনে পৌঁছাইতে পারতেছি, সেই ক্ষেত্রে দেখা যায় যে n-1 সংখ্যক আইটারেশনেই আমি সলিউশন পেয়ে যাই। তার মানে কি লুপ কিন্তু বারই চলবে, লুপকে কিন্তু আমার বার চালাইতে হবে। লুপকে যদি আমি বলি যে তুমি n-1 বার চলবা, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তার মানে n-1টা যদি আমি এস কানেক্ট করে ফেলতে পারি, তাহলে আমি কি করব? আমি আমার প্রসেসটাকে অফ করে দিতে পারি। ঠিক আছে, সো এই কথাটাই অনেকক্ষণ ধরে বললাম। সো এটা হচ্ছে আমার ক্রুস্কাল অ্যালগরিদম। সো ক্রুস্কাল অ্যালগরিদম বুঝতে কারো কোনো সমস্যা আছে? একটু রেসপন্স করেন। যদি কারো কোনো সমস্যা থাকে মানে তারা রেসপন্স করেন খালি। সমস্যা নাই, ওকে ফাইন। সো এতটুকু পর্যন্ত গেলে আমাদের ডান। আচ্ছা, এবার একটা কোশ্চেন লেখেন। কোশ্চেনটা লেখেন হচ্ছে হোম টাস্ক। ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে হোম টাস্ক। সেটা হচ্ছে, আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। স্যার এখানে তো একটা কর্নার কেস থাকতে পারে। ধরেন n-1টা এজ আমরা এইভাবে পাইলাম না, তো সেই ক্ষেত্রে তো তার লুপ মানে আর আপনার গ্রাফটা ব্রেকই হবে না। ডিসকানেক্টেড, তার মানে আপনার গ্রাফটা ডিসকানেক্টেড। ক্রুস্কাল অ্যালগরিদম কখনো ডিসকানেক্টেড গ্রাফের উপরে কাজ করে না। একটা কানেক্টেড গ্রাফে ধরেন আপনার ওর্স্ট কেস সিনারিও চিন্তা করেন, আপনার গ্রাফটা যদি কানেক্টেড হয় n সংখ্যক ভার্টেক্স দিয়ে, গ্রাফটা কানেক্টেড হলে আপনার অ্যাট লিস্ট ওইখানে n-1 সংখ্যক এজ থাকবে।
আর ধরেন n-1 সংখ্যক এজই আছে, তাহলে ওইটাই হচ্ছে ওই গ্রাফের মিনিমাম স্প্যানিং, বুঝতে পারছেন? একটাই মিনিমাম স্প্যানিং ট্রি পসিবল, বুঝতে পারছেন আমার কথা? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এখন দেখেন কি জানি বলতেছিলাম, একটা কোশ্চেন লেখেন, ঠিক আছে, যে লেখেন কখন একটা গ্রাফের মাল্টিপল মিনিমাম স্প্যানিং ট্রি পসিবল, কখন একটা গ্রাফের মাল্টিপল মিনিমাম স্প্যানিং ট্রি পসিবল, এটা হচ্ছে হোম টাস্ক, ঠিক আছে? লেখেন, এটা ব্রেন স্টর্মিং করে বের করবেন, যেগুলো আমি হোম টাস্ক দিব সেগুলো আমি কখনো সলভ করে দিব না, ঠিক আছে? স্যার কোশ্চেনটা একটু আরেকবার। কোশ্চেনটা হচ্ছে কখন একটা গ্রাফের মাল্টিপল মিনিমাম স্প্যানিং ট্রি পসিবল, কখন একটা গ্রাফের মাল্টিপল মিনিমাম স্প্যানিং ট্রি পসিবল। এরপরে নেক্সটটা লেখেন, ক্রুস্কাল অ্যালগরিদমের মাধ্যমে একটা গ্রাফের সকল এমএসটি ফাইন্ড আউট করে, এমএসটি মানে মিনিমাম স্প্যানিং ট্রি। ক্রুস্কাল অ্যালগরিদমের মাধ্যমে একটা গ্রাফের সকল এমএসটি ফাইন্ড আউট করা, সেক্ষেত্রে এবং এটা পাশেও লিখে রাখেন, ক্রুস্কাল অ্যালগরিদম মাল্টিপল বার চালাতে হবে, মানে অ্যালগরিদমটাই আপনাকে মাল্টিপল বার অ্যাপ্লাই করতে হবে, একবার করে আপনি পারবেন না, যতটা মিনিমাম স্প্যানিং ট্রি ততবার অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? সো কোশ্চেনটা লেখেন এবং অ্যানসারে হিন্টসটাও লিখে রাখেন, নয়তো কনফিউজড হয়ে যাবে হিন্টস না লিখে রাখলে। সেটা হচ্ছে ক্রুস্কাল অ্যালগরিদমের মাধ্যমে, হ্যাঁ বলতেছি, ক্রুস্কাল অ্যালগরিদমের মাধ্যমে একটা গ্রাফের সকল মিনিমাম স্প্যানিং ট্রি বের করা, এটা হচ্ছে আপনার টাস্ক, ঠিক আছে? কিভাবে বের করতে পারেন, প্রথমটা হচ্ছে কখন একটা গ্রাফের মাল্টিপল মিনিমাম স্প্যানিং ট্রি থাকা সম্ভব, সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে কখন একটা গ্রাফে ক্রুস্কাল অ্যালগরিদমের মাধ্যমে একটা গ্রাফের সকল মিনিমাম স্প্যানিং ট্রি খুঁজে বের করা, ক্রুস্কাল অ্যালগরিদমের মাধ্যমে একটা গ্রাফের সকল মিনিমাম স্প্যানিং ট্রিকে খুঁজে বের করা। টাস্ক 2, এটা হচ্ছে টাস্ক 2, যে ক্রুস্কাল অ্যালগরিদমের মাধ্যমে একটা গ্রাফের সকল মিনিমাম স্প্যানিং ট্রিকে খুঁজে বের করা। এবং এই কোশ্চেনটার অ্যান্সারের হিন্টস হিসেবে লিখে রাখেন যে যতগুলা মিনিমাম স্প্যানিং ট্রি ততবার ক্রুস্কাল অ্যালগরিদম চালাতে হবে, লিখে রাখেন যতটা মিনিমাম স্প্যানিং ট্রি থাকবে ততবার ক্রুস্কাল অ্যালগরিদম চালাতে হবে। এবার হিন্টস 2 লেখেন, হিন্টস 2 মানে ওইটা হচ্ছে হিন্টস 1, যে যতটা হিন্টস, ঠিক আছে, যে যতটা মিনিমাম স্প্যানিং ট্রি ততবার ক্রুস্কাল অ্যালগরিদম চালাতে হবে। হিন্টস 2 লেখেন, এজ লিস্ট, এজের যে সর্টেড লিস্টটা থাকে, এজের সর্টেড লিস্টটাকে শাফল করে বলতে সর্টেড লিস্টটাকেই যেখানে যেখানে শাফল করা পসিবল, ঠিক আছে? সাপোজ ধরেন, এটা একটু দেখে রাখেন ভালো করে, এজের লিস্ট, এই অ্যান্সারটা মানে আপনি সলিউশনে পৌঁছাইতে পারবেন যদি এজের লিস্টটাকে শাফল করেন। ফর এক্সাম্পল দেখেন, ধরেন একটা এজের লিস্ট, সর্টেড লিস্ট, ঠিক আছে? সর্টেড লিস্ট কিন্তু 1 2 3 4, এটা ধরেন E1, এটা E2, এটা E3, এটা E4, E5। শাফল মানে বুঝেন ইন্টারচেঞ্জ, নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করা। এখন দেখেন E1 কে আপনি কোনোভাবেই শাফল করতে পারবেন না, কারণ E1 এর একটাই আছে, ঠিক আছে? E1 কে যদি আপনি শাফল করেন লিস্টে আনসর্টেড হয়ে যাবে। E2 কে আপনি শাফল করতে পারবেন না, E2 কেও শাফল করা পসিবল না, শাফল মানে চেঞ্জ করা, ইন্টারচেঞ্জ করা কোনটার সাথে। কিন্তু E3 এবং E4 কে নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করা যায়। আপনি যদি আগে E4 দেন আর পরে E3 দেন তাহলে আপনার এই শাফল পসিবল, কারণ কি সেক্ষেত্রে লিস্টটা সর্টেডই থাকতে হবে, মানে শাফল করলে আবার যাতে লিস্টটা আনসর্টেড না হয়ে যায়। তার মানে যেসব জায়গার ভ্যালু সেম তাদেরকে যদি আপনি শাফল করেন তাহলে আপনার এই যে আমি টাস্কিংটা দিলাম এই টাস্কিং এ আপনি অ্যান্সারে সলিউশনে পৌঁছাতে পারবেন, ঠিক আছে? বুঝতে পারছি? এই দুইটা হিন্টস এর মধ্যে আপনার অ্যান্সার লুকায় আছে, ঠিক আছে? সো বাকিটুক আপনার নিজের উপরে। তার মানে হচ্ছে আমি আপনাকে, তার মানে বোঝাই যাচ্ছে যে আমি আপনাকে একটা কোশ্চেনের হিন্টস দিচ্ছি, ঠিক আছে, যে কি কোশ্চেন আসতে পারে সেটার হিন্টসটা, কোশ্চেনটা
হিন্টস হচ্ছে এরকম যে একটা গ্রাফের মাল্টিপল মিনিমাম স্প্যানিং ট্রি বের করো ইউজিং ক্রুসকালস অ্যালগরিদম, ঠিক আছে? এরকম একটা কোশ্চেন তার মানে থাকার চান্স বেশি, ঠিক আছে? স্যার এজ শাফলিং এরটা আবার বলতে পারবেন, একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। এস শাফলিংটা হচ্ছে এরকম যে দেখেন আমরা ক্রুসকালে কি করি, এজ লিস্টটাকে আমরা সর্টেড করি, তাই না? সর্টেড করি না? এখন দেখেন সর্টেড করলে এখন আমি ওখানে হিন্টস দিয়েছিলাম যে যদি আপনি মাল্টিপল মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে চান সেক্ষেত্রে আপনাকে এই এজের লিস্টটাকে শাফল করতে হবে। শাফল মানে কি, নিজেদের এলিমেন্টের মধ্যে জায়গা এক্সচেঞ্জ করা, ঠিক আছে? সো দেখেন শাফল করলে আপনি অ্যান্সারে পৌঁছাতে পারবেন। সো দেখেন সাপোজ এটা হচ্ছে আমার E3, এটা হচ্ছে আমার E4। তো দেখেন E1 কে শাফল করা যায় না, কেন যায় না দেখেন, E3 তে E4 এ গেলেই বুঝতে পারবেন। E2 কেও শাফল করা যায় না, কিন্তু E3 এবং E4 কে নিজেদের মধ্যে শাফল করা সম্ভব, ঠিক আছে? কারণ এদের দুইজনেরই ওয়েট হচ্ছে 3। সো আমি যদি আগে E4 কে দেই আর পরে E3 কে দেই তাহলে লিস্টটা শাফল হয়ে গেল। সো লিস্টটা শাফল করে দিলে আপনি নতুন একটা মিনিমাম স্প্যানিং ট্রি পাইলেও পাইতে পারেন, বুঝতে পারছেন? লিস্ট শাফল করে দিলে, কারণ আপনি সবসময় উপর থেকে নেওয়া শুরু করেন, তাই না? এজের উপর থেকে হচ্ছে আপনি একটা একটা করে এজ নিতে পারেন। সো আপনি একবার নিলেন E3 কে, নেক্সট বার E3 কে না নিয়ে নিলেন হচ্ছে E4 কে, কারণ E4 কে আপনি উপরে উঠাই দিয়েছেন, বুঝতে পারছেন? জি স্যার। অনেক দূর অ্যান্সারই বলে দিলাম আসলে কোশ্চেনের, ঠিক আছে? সো এখন দেখেন তার মানে এইবার হচ্ছে আমরা আসি হচ্ছে ক্রুসকালস অ্যালগরিদমে, দেখি আমাদের, আচ্ছা একটু টেনে যাচ্ছি। সো দেখেন ক্রুসকাল অ্যালগরিদম ফার্স্টে আমার টিটা হচ্ছে ধরেন একটা এজের সেট, টি ইজ ইকুয়াল টু সাপোজ E1 E2 এরকম করে করে E of n-1 পর্যন্ত থাকবে, মানে n-1টা হচ্ছে এজ থাকবে। তার মানে টিটা হচ্ছে আমার মিনিমাম স্প্যানিং ট্রি, আর টিটাকে আমি রিপ্রেজেন্ট করতেছি হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রিতে যেসব এজ ইনক্লুডেড হবে তাদের সেটটাকে আমি বলতেছি হচ্ছে টি। তার মানে টিটাকে আমি রিপ্রেজেন্ট, মানে একটা ট্রিকে আসলে কোডের মধ্যে অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়, প্যারেন্টের অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, চাইলে এই যে এইভাবে একটা, ঠিক আছে, এইরকম হচ্ছে একটা সেট দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, যে ওই সেটের মধ্যে জাস্ট ট্রির যে সকল এজ গুলো আছে আমি সেই এজ গুলাকে জাস্ট সেটের মধ্যে রাখবো। তার মানে টি হচ্ছে একটা সেট যেটা আমার মিনিমাম স্প্যানিং ট্রিটাকে ডেনোট করবে, আর এই টিটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ওই মিনিমাম স্প্যানিং ট্রির অন্তর্ভুক্ত সকল এজ গুলা, মিনিমাম স্প্যানিং ট্রির অন্তর্ভুক্ত সকল এজ গুলো। তার মানে ক্রুসকাল অ্যালগরিদম দিয়ে আমি যেসব এজ জেনারেট করব বা যেসব এজ কে আমি সিলেক্ট করব, সিলেক্ট, তারা সবাই টিতে থাকবে, বোঝা যাচ্ছে? সো এখন দেখেন তার মানে আমি ইনিশিয়ালি একটা টি নিলাম যেটা এমটি, ইনিশিয়ালি টি ইজ ইকুয়াল টু নাল। এরপর দেখেন আমি তাহলে এইটার জন্য আমার টাইম লাগবে কত, অর্ডার অফ 1, তাই না? দেখেন এখন কিন্তু আমি টাইম কমপ্লেক্সিটি দেখাচ্ছি, এটা আপনার স্লাইডে নাই, ঠিক আছে? এটা দেখে রাখেন, টি ইজ ইকুয়াল টু একটা নাল সেট নিতে আমার সময় লাগবে কত, অর্ডার অফ 1। আচ্ছা এরপরে বলেন ফর ইচ ভি, প্রত্যেকটা ভার্টেক্স এর জন্য আমি ম্যাক্স সেট করব, বলেন এইটুকের জন্য কতটুকু টাইম লাগবে বলেন, অর্ডার অফ ভি ভি বা এন, ঠিক আছে? N। আমি সাপোজ ধরে নিচ্ছি এইটাকে আমি বলতেছি এন আর এইটাকে আমি বলবো হচ্ছে এম, ঠিক আছে? সো এখানে আমার টাইম লাগবে হচ্ছে অর্ডার অফ এন, কারণ কি একটা ম্যাক্স সেটের জন্য অর্ডার অফ 1 টাইম লাগে, তাহলে এন সংখ্যক ভার্টেক্স এর ম্যাক্স সেটের জন্য আমার অর্ডার অফ এন টাইম লাগে, ঠিক আছে? খুবই সিম্পল। তাহলে এটা আমার অর্ডার অফ এন এ হয়ে যাচ্ছে। এরপরে বলেন সর্ট ই বাই ইনক্রিজিং এজ ওয়েট ডাব্লিউ, মানে ডাব্লিউ অনুসারে এজের লিস্টটাকে আপনি সর্ট করবেন। তার মানে একটা লিস্ট যেখানে এম সংখ্যক এলিমেন্ট আছে, তাই না? এজ আছে হচ্ছে আমার এম সংখ্যক, তাহলে এম সংখ্যক এজ কে হচ্ছে আমার সর্ট করতে হবে, বলেন সবচেয়ে সর্টিং এর মিনিমাম পসিবল টাইম কত, n log n। n log n। এম লগ এন, এন লগ এন, তাই না? আর এখানে যেহেতু এলিমেন্ট হচ্ছে এম সংখ্যক তার মানে এইখানে এইটার জন্য আমার টাইম লাগবে হচ্ছে এম লগ এম। এটা কি বুঝাতে পারছি আপনাদেরকে, এম লগ এম, ঠিক আছে? সো তার মানে এইটার জন্য আমার টাইম লাগবে হচ্ছে এম লগ এম, ঠিক আছে? এন লগ এন আবার লিখে ফেলেন না কিন্তু ভুলে, ঠিক আছে? নাম্বার অফ এজ কে যেহেতু আমি এম দিয়ে ডেনোট করতেছি, আর এইটা হচ্ছে আমার যতগুলা এজ আছে ততগুলা এজের লিস্ট, ঠিক আছে? স্যার এম লগ এম এরটা কি আরেকবার বোঝানো যাবে? হ্যাঁ sure. একটু বুঝি নাই। আচ্ছা দেখেন এইখানে
এই লাইনটাতে আমি কি করতেছি, সকল এজ কে, ঠিক আছে, এজের একটা আমার কাছে যতগুলা এজ আছে, ঠিক আছে, সেই এজের অ্যারেটাকে আমি সর্ট করতেছি, ঠিক আছে। আমার এখানে যতগুলো এজ আছে এজ গুলাকে আমি একটা অ্যারের মধ্যে নিয়ে রাখছি, রাইট, ঠিক আছে, এজ গুলাকে আমি একটা অ্যারের মধ্যে নিয়ে রাখছি। আর তার মানে এই আমার যদি এজ থাকে এম সংখ্যক, তার মানে অ্যারেটার সাইজ কত বলেন, এম। এটা কি বুঝতে পারছেন? একটা এম সাইজের অ্যারেতে এম সংখ্যক এজ কে হচ্ছে আমি রেখে দিছি, ঠিক আছে। তাহলে বলেন একটা অ্যারের সাইজ যদি এম হয়ে থাকে তাহলে তাকে সর্ট করার জন্য মিনিমাম টাইম কত? একটা অ্যারেকে সর্ট করার জন্য মিনিমাম টাইম কত? অ্যারের সাইজ ইনটু লগ অফ অ্যারের সাইজ, তাই না? এন লগ এন পড়ে আসছেন না? কোন একটা অ্যারেকে কি এন মানে এন লগ এন এর নিচের টাইম কমপ্লেক্সিটিতে সর্ট করা পসিবল না, ঠিক আছে। তার মানে এইটুকের জন্য আমার সময় লাগবে হচ্ছে এম লগ এম। বুঝতে পারছি আমি কি বুঝাইতে- আচ্ছা, নেক্সটে আসি। নেক্সটে হচ্ছে আমার এইখানে দেখেন, ফর ইচ ইউভি, এই যে এই ফর লুপটা, ফর ইচ ইউভি বিলংস টু ই ইন সর্টেড অর্ডার। তাহলে দেখেন আমি কি করতেছি, সর্টেড, আমি যে লিস্টটাকে সর্ট করলাম সেই সর্টেড লিস্ট থেকে আমি একটা একটা এজ ইউভি করে নিচ্ছি। তার মানে আমার সর্টেড লিস্টের সাইজ কত? এম সংখ্যক, এম। দেখেন এজ আছে আমার এমটা, তার মানে আমি এখানে লুপটা চালাচ্ছি যতগুলা এজ আছে ততবার। বুঝতে পারছেন? এই লুপটাকে আমি চালাচ্ছি যতগুলা এজ আছে ততবার। কি হবে? কারণ দেখেন আমি আবার রিপিট করি, সেটা হচ্ছে আমি আমার এখানে সর্টেড লিস্ট ই থেকে এজ এর যে সর্টটা করলাম, তাহলে এজ এর সর্টেড লিস্টে এম সংখ্যক এলিমেন্ট আছে, সেখান থেকে আমি কি করতেছি, একটা একটা করে এজ নিচ্ছি, যে ফর ইচ ইউভি বিলংস টু ই ইন সর্টেড অর্ডার। তার মানে ই এর সর্টেড অর্ডার থেকে আমি একটা একটা করে এজ নিচ্ছি। তার মানে এই লুপটা কতবার চলবে? এম সংখ্যক বার। বোঝা যাচ্ছে? এই লুপটা যে এম সংখ্যক বার চলবে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। আচ্ছা, এটা মুছে ফেলছি, এটা একটু লিখে রাখি, এম লগ এম। আচ্ছা, এখন দেখেন ইফ ফাইন্ড, এখন এই লুপের ভিতরে ইফ ফাইন্ড সেট অফ ইউ নট ইকুয়াল টু ফাইন্ড সেট অফ বি, তার মানে এইখানে এই ইফ এর ভিতরে একটা হিডেন কস্ট আছে, ইফের ভিতরে একটা হিডেন কস্ট আছে। সেটা কোথায়? এই যে ফাইন্ড সেট, তাই না? বুঝতে পারছেন? বলেন ইউ এর ফাইন্ড সেট করতে কত টাইম লাগবে বলেন? অর্ডার অফ এইচ, অর্ডার অফ এইচ। height. আচ্ছা, হাইটটাকে আমার কাছে ধরেন টার্ম আছে খালি এন আর এম। বলেন ফাইন্ড সেট অফ ইউ, তার মানে দেখেন একটা মানে যখন, তার মানে এই ফাইন্ড সেটটাকে একটা ডিসজয়েন্টেড ফাংশন, তাই না? ডিসজয়েন্টেড ফাংশন না এটা একটা? সো দেখেন তার মানে আমার আলটিমেটলি আমি সবগুলা ভার্টেক্স কে, ঠিক আছে, সো যখনই ডিসজয়েন্ট সেটের কনসেপ্টে আসতেছে তখনই কিন্তু আমার ভার্টেক্স এর কনসেপ্টে আসতেছে। আমি ভার্টেক্স গুলাকে কি করি, ভার্টেক্স গুলা দিয়ে হচ্ছে আমি ডিসজয়েন্ট সেটটাকে বানাই ভার্টেক্স গুলা দিয়ে। আবার মাথায় রাখবেন, ডিসজয়েন্ট সেটটাকে কিন্তু আমি বানাচ্ছি হচ্ছে ভার্টেক্স দিয়ে। তার মানে এইখানে কিন্তু কাউন্টে আসবে এন, এটা মাথায় রাখেন। এইবার কাউন্টে আসবে হচ্ছে এম। এস যখন ছিল তখন আমার কাউন্টে আসছে হচ্ছে এম, আর ডিসজয়েন্ট সেটের সময় আমি কি করি, ভার্টেক্স গুলা দিয়ে ডিসজয়েন্ট সেট বানাই, ঠিক আছে। তার মানে হচ্ছে ডিসজয়েন্ট সেটের কাউন্টিং এর সময় আমার আসবে হচ্ছে এন, ঠিক আছে। এটা উল্টায় পাল্টে ফেলেন না। তার মানে দেখেন ফাইন্ড সেটে গতকালই বলেছিলাম যে ফাইন্ড সেটের জন্য worst কমপ্লেক্সিটি case কত? স্যার n, worst case order of n. ওর্স্ট কেসে এন, বাট আমরা হচ্ছে কি করে রাখতেছি, এটাকে লগ এন ধরবো। তার কারণ হচ্ছে আমরা চিন্তা করতেছি হচ্ছে আমরা পাথ কম্প্রেশনের মাধ্যমে হচ্ছে এই জিনিসটাকে আমরা ইমপ্লিমেন্ট করব, যে কোনো সময় আমরা লগ এন এর বেশি আমরা হাইট বাড়তেই দিব না। বোঝা যাচ্ছে? কোনো সময় আমরা লগ এন এর বেশি হাইট আমরা বাড়তে দিব না। সো এইখানে আমরা এই একটা ফাইন্ড সেটের জন্য আমার কমপ্লেক্সিটি হচ্ছে লগ এন, আর এই ফাইন্ড সেটের কমপ্লেক্সিটি হচ্ছে সেম লগ এন। এইটুকু কি বোঝা যাচ্ছে? আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন আছে। বলেন। আচ্ছা, ধরেন আমরা ফাইন্ড সেট প্রথমে ইউজ করছি ক্রুসকাল অ্যালগরিদমের মধ্যে, তখন তো ওর্স্ট কেস কমপ্লেক্সিটি অর্ডার অফ এনই হবে। না, অর্ডার অফ এন হবে না, কারণ আমি প্রত্যেকটা ইউনিয়নের সময় কি করতেছি, যখনই প্রত্যেকটা ইউনিয়ন আসে সঙ্গে সঙ্গে মানে একটা এলিমেন্ট ঢোকে আমি সঙ্গে সঙ্গে তাকে অ্যাডজাস্ট করি, সেকেন্ড এলিমেন্ট ইউনিয়ন হয় আবার ট্রি অ্যাডজাস্ট করি, তাই না? আমার কখনোই এটা এনে যাবে না। পাথ আচ্ছা স্যার, কম্প্রেশনের ইউনিয়নের তো টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 1, সেখানে তো অর্ডার অফ আমরা কিছু 1, করি না।
না, ইউনিয়নের টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 1 হলো, আমরা গতকাল বললাম যে ইউনিয়নের মধ্যে কিন্তু একটা হিডেন কস্ট আছে, সেটা হচ্ছে ফাইন্ড সেট। সো দেখেন আপনি যখন আচ্ছা শোনেন, ডিসজয়েন্ট সেট নিয়ে কোনো আপাতত আমি বলতে যাচ্ছি না, ঠিক আছে, কারণ আমার আপাতত টানতে হবে, আমি লাস্টে ডিসজয়েন্ট সেট নিয়ে অ্যান্সার দিচ্ছি, ঠিক আছে। সো এইটার কমপ্লেক্সিটি হচ্ছে লগ এন। আপনি লাস্ট টাইমে কোশ্চেনটা করেন, আমি আপনাকে সুন্দর করে বুঝাই দিব, ঠিক আছে। সো এটার কমপ্লেক্সিটি হচ্ছে লগ এন, এটার কমপ্লেক্সিটি হচ্ছে লগ এন, ঠিক আছে। আমরা যখন হচ্ছে ফাইন্ড সেটের কমপ্লেক্সিটি হচ্ছে আমরা ধরে নিচ্ছি হচ্ছে লগ এন, ঠিক আছে, ধরে নিচ্ছি না, মানে ফাইন্ড সেটের কমপ্লেক্সিটি হচ্ছে লগ এন, ঠিক আছে, ওয়ার্স্ট কেসে। সো এখন দেখেন, তার মানে এই ফর লুপের মধ্যে হচ্ছে আবার লগ এন অপারেশন চলতেছে, ঠিক আছে, একটা ইফ এর মধ্যেই দুইবার হচ্ছে দুইটা লগ এন এর অপারেশন চলতেছে, তার মানে এইটার কমপ্লেক্সিটি হচ্ছে 2 লগ এন। এটা বুঝতে পারছেন, 2 লগ এন, বাট অর্ডার ক্যালকুলেশনের সময় আসলে আমার এই 2টা বাদ চলে যাবে, ঠিক আছে। তারপর আমরা ধরে রাখলাম টোয়াইস লগ এন। এখন দেখেন এইবার আমি কি করতেছি, যে যদি আমি দেখি যে তাদের হ্যাঁ রিপ্রেজেন্টেটিভ সেম না, মানে এই ইউভি কে কানেক্ট করলে আমার সাইকেল ফর্ম করবে না, তাহলে আমি কি করব বলেন তো? তাহলেই হচ্ছে আমি এখানে কানেকশন দিয়ে দিব, তাহলেই হচ্ছে আমি কি করব, ওই এসটাকে আমি ট্রিতে অ্যাড করব। বুঝতে পারছি? তার মানে আমি কি করতেছি, ওই এসটাকে আমার ট্রিতে অ্যাড করে দিচ্ছি। এটা কি সবাই বুঝতে পারছেন? এবং আমি কি করতেছি, তাদেরকে সেম সেটের মেম্বারে করে দিচ্ছি। এখন বলেন তো এই ইউনিয়নের জন্য কতটুক টাইম? একটা ইউনিয়ন জাস্ট কি করে, একটা প্যারেন্টকে আরেকটা প্যারেন্টের সাথে লিংক করে দেয়, কিন্তু ইউনিয়নের মধ্যে হিডেন কস্ট কোথায়? এই ফাইন্ড সেটে। বাট বলেন তো এই ইউনিয়নটা এই লাইনটাকে যদি আমি চিন্তা করি, এই একটা লাইনকে যদি আমি চিন্তা করি, এই লাইনের কমপ্লেক্সিটি কত? অর্ডার অফ 1 টুয়াইস লগ এন, অর্ডার অফ টুয়াইস লগ এন নাকি অর্ডার অফ 1 বলেন? অর্ডার অফ 1 অর্ডার অফ 1। তার কারণ কি, আমি ফাইন্ড সেটটা কিন্তু এই ইউ এর ফাইন্ড সেট আমি এই ইফ এর মধ্যেই করে আসছি, আর ভি এর ফাইন্ড সেটও আমি এই ইফ এর মধ্যেই করে আসছি। তার মানে কি, যখনই আমি ইউ এবং ভি এর ফাইন্ড সেট করছি তখনই কিন্তু ট্রি অ্যাডজাস্ট হয়ে গেছে। এবং নেক্সট বার আমরা জানি কি, পাথ কম্প্রেশনের মাধ্যমে যদি হচ্ছে আমরা ডিসজয়েন্ট সেট কে ইমপ্লিমেন্ট করি, কোনো একটা এলিমেন্টকে ফাইন্ড সেট যদি একবার করি, এর নেক্সট বার আর করতে গেলে কোনো কস্টিং লাগে না। নেক্সট বার মানে কোন একটা এলিমেন্টকে যদি আমি একবার ফাইন্ড সেট করে ফেলি পাথ কম্প্রেশনের মাধ্যমে, তাহলে পরবর্তীকালে যে কতবার আমি এই এলিমেন্টের ফাইন্ড সেট করব, আমার টাইম কমপ্লেক্সিটি লাগবে হচ্ছে অর্ডার অফ 1। বুঝতে পারছি? সো এখন আমি একটু ক্লিয়ার করে লিখি, জাস্ট ছোট্ট করে বলি এবং ক্লিয়ার করে লিখি, ঠিক আছে? এতক্ষণ তো এক্সপ্লেনেশন দিয়ে করতেছিলাম। ঠিক আছে, এবার জাস্ট হচ্ছে ক্লিয়ার করে লিখি, পুরাটুক লিখি, ঠিক আছে? দেখেন আপনারা জাস্ট আপনাদের বোঝার মতো করে তুলে রাখেন, এন আর ই, কোথায় এন ইউজ হবে কোথায় ই ইউজ হবে এটা আপনাকে বুঝতে হবে। সো দেখেন এটা অর্ডার অফ 1, এতটুক অর্ডার অফ এন, সর্ট লিস্ট সর্ট, এজের লিস্ট সর্ট অর্ডার অফ এম লগ এম, ঠিক আছে? এরপরে এখানে আমি কি করতেছি, একটা একটা করে এজ নিচ্ছি সর্টেড লিস্ট থেকে, তাহলে এজ থাকতে পারে এম সংখ্যক, তাহলে এটা হচ্ছে অর্ডার অফ এম, ঠিক আছে? এখন দেখেন এই প্রত্যেকটার মধ্যে আবার আমার কি হয়, প্রত্যেকটার মধ্যে আমার দুইবার করে হচ্ছে আমার এই একটা কাজই খালি লগ এন, এই ইফ এর ভিতরে খালি লগ এন অপারেশন পারফর্ম, আর বাকি সব কিন্তু আপনার অর্ডার অফ 1 এ, এটা অর্ডার অফ 1, এটা অর্ডার অফ 1, তার মানে আমি জাস্ট লগ এনটা কনসিডার করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো অর্ডার অফ প্রত্যেকবার লুপে আবার কি হয়, প্রত্যেকবার লুপে হচ্ছে মানে এই বড় লুপটাই চলে এম সংখ্যক বার, প্রত্যেকটার মধ্যে হচ্ছে আবার টোয়াইস লগ এন পারফর্ম হয়, টোয়াইস লগ এন পারফর্ম হয়। সো এটাকে আমি মিলাই লিখতে পারি অর্ডার অফ টোয়াইস এম লগ এন, টোয়াইস এম লগ এন, ঠিক আছে? এটা ভালো করে দেখেন কিন্তু, বা এটাকে আমি লিখতে পারি অর্ডার অফ এম লগ এন। সো এখন দেখেন সবগুলোকে যোগ দেন, অর্ডার অফ 1, তার টোটাল টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 1 প্লাস অর্ডার অফ এন প্লাস অর্ডার অফ এম লগ এম প্লাস অর্ডার অফ এম লগ এন, অর্ডার অফ এম লগ এন, ঠিক আছে? সো এইটা যদি আপনি টোটাল প্লাস করেন অর্ডারের ক্যালকুলেশনে, এটা বাদ যাবে, এটাও বাদ যাবে,
থাকবে জাস্ট এই দুইটা টার্ম, ঠিক আছে? সো আমি ফাইনালি লিখতে পারি হচ্ছে এটাকে এভাবে, ফাইনালি এই জিনিসটাকে আমি লিখতে পারি অর্ডার অফ m log m প্লাস অর্ডার অফ m log n। যদি n অনেক বেশি বড় হয় m এর চেয়ে? এখানে দুইটা কেস অকার, ঠিক আছে? এটা আমি বলতে যাচ্ছিলাম না, এখানে দুইটা কেস অকার করতে পারে। m n এর চেয়ে অনেক লার্জ হতে পারে, m টু গ্রেটার দেন n হতে পারে, অথবা এমনও হতে পারে যে n m এর চেয়ে অনেক বড়, ঠিক আছে? স্যার তো তাহলে সেই তো স্যার ক্ষেত্রে মিনিমাম স্প্যানিং ট্রি হবে না স্যার যদি n বেশি হয়? হ্যাঁ স্যার n এর ভ্যালু বেশি হলে কি মিনিমাম স্প্যানিং ট্রি হবে স্যার একটা? n এর ভ্যালু বেশি হলে মিনিমাম স্প্যানিং ট্রি মানে বুঝিনি, আরেকবার বলেন। স্যার ভার্টেক্স আর এজ এর সংখ্যা তো মিনিমাম, মানে এজ এর সংখ্যা তো কমপক্ষে n এর সমান, মানে n এর থেকে এক কম হতে হবে আর কি। যদি n এর থেকে অনেক বেশি কম হয়ে যায় m এর সংখ্যা, তাহলে তো মিনিমাম স্প্যানিং ট্রি হবে না, এটা বললাম। মানে এজ এর সংখ্যা তো n-1 হবে মিনিমাম স্প্যানিং ট্রির জন্য। ঠিক আছে আপনার পয়েন্টটা, মানে m, হ্যাঁ n অ্যাকচুয়ালি, হ্যাঁ ওটার চেয়ে টু লার্জ হতে পারবেন না, ঠিক আছে, হ্যাঁ এই পয়েন্টটা ঠিক আছে। সো এখন দেখেন, তার মানে ওই কেসটা বাদ দিলে, বাট m টু গ্রেটার দেন হচ্ছে n হতে পারে, ঠিক আছে? m টু গ্রেটার দেন n হতে পারে, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি যদি স্পেশাল কেস অ্যাড করতে চান, সেক্ষেত্রে যদি বলতে পারেন, এখন দেখেন m n এর চেয়ে কত বড় হতে পারবে সেটারও আবার একটা রিলেশনশিপ আছে, ঠিক আছে? সেটার রিলেশনশিপটা হচ্ছে লাইক এরকম, ধরেন m কোন একটা গ্রাফের জন্য m তখনই ম্যাক্সিমাইজ হয় যদি একটা গ্রাফ ফুললি কানেক্টেড থাকে, বা কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে, ঠিক আছে? একটা গ্রাফ কমপ্লিট গ্রাফ যদি হয়, সেক্ষেত্রে m ইজ ইকুয়াল টু, একটা গ্রাফ যদি কমপ্লিট গ্রাফ হয়, m n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। এটা কি বুঝতে পারছেন সবাই? এটা কি বুঝতে পারছেন? জি স্যার। দেখেন একটা গ্রাফ যদি কমপ্লিট হয়, সেই ক্ষেত্রে এর চেয়ে m এর সংখ্যা এটার চেয়ে কোনোদিন বেশি হইতে পারবে না, n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। সো সেই ক্ষেত্রে আমরা m ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি n স্কয়ার মাইনাস n ডিভাইডেড বাই 2, বা অর্ডারের ক্ষেত্রে চিন্তা করলে জাস্ট আমরা n স্কয়ার বড় টার্মটাকে রাখতে পারি আর বাকি সব টার্মগুলোকে দিয়ে। সো দেখেন ইন দ্যাট কেস কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে আপনার এই কমপ্লেক্সিটিটা কেমন হবে, অর্ডার অফ n স্কয়ার ঠিক আছে? সো এটা কি বোঝা যাচ্ছে? এটা কি বুঝতে পারতেছেন? জি স্যার। হ্যাঁ, আচ্ছা এখন স্যার, বলেন। এখানে তো হ্যাঁ দাঁড়ান শেষ করি। n এতটুকু কি স্কয়ার বুঝতে log n। পারছেন? এতটুকু কি বুঝতে পারছেন সবাই? এতটুকু বলেন, এটুকু কি বুঝতে পারছেন যে আমি কিভাবে হচ্ছে কমপ্লিট Yes, গ্রাফের sir. কনসেপ্টে আসলাম? এইটা হচ্ছে সেই কন্ডিশন যেখানে আপনার নাম্বার অফ এজ সবচেয়ে ম্যাক্সিমাইজ হতে পারে। এখন দেখেন নাম্বার অফ এজ যদি সবচেয়ে ম্যাক্সিমাইজ হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার এইবার এই দুইটা টার্মকে আপনি চাইলে কম্পারিজন দিতে পারেন, তাই না? এই দুইটা টার্মকে চাইলে কম্পারিজন দেওয়া যায় না, যে এদের মধ্যে বড় কে? অবশ্যই এ বড়, তাই না? সো আমরা অর্ডার অফ n স্কয়ার লগ n স্কয়ার, ঠিক আছে, এভাবে রাখতে পারি। সবাই কি এতটুকু বুঝতে পারছেন? Yes, sir. ঠিক আছে, সো দেখেন এইটা হচ্ছে আপনি চাইলে লগ স্পেশাল n কেস, স্কয়ার কে তো স্যার লগ n ও লেখা যাবে। হ্যাঁ লেখা যাবে, ঠিক আছে, 2 কে সামনে নিয়ে এসে log n লেখা যাবে, ঠিক আছে? সো এখন দেখেন, তার মানে এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন? তার মানে ক্রুস্কালের টাইম কমপ্লেক্সিটি যদি জেনারেল কেস বলি, জেনারেল কেসের ক্ষেত্রে হচ্ছে m log m প্লাস m log n, ঠিক আছে? সো এখন দেখেন আমার এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে একটা পার্টিকুলার সিনারিও দিয়ে দিলাম, বললাম যে এইখানে আমার গ্রাফের মধ্যে প্রত্যেকটা ভার্টেক্স হচ্ছে দুইটা ভার্টেক্সের সাথে করে কানেক্টেড, ঠিক আছে, বা 2 রেগুলার গ্রাফ, ঠিক আছে? একটা গ্রাফ সাপোজ 2 রেগুলার গ্রাফ বা 3 রেগুলার গ্রাফ বা k রেগুলার গ্রাফ, এই ক্ষেত্রে প্রিমসের টাইম কমপ্লেক্সিটি ভালো হবে নাকি ক্রুস্কালের টাইম কমপ্লেক্সিটি ভালো হবে, এইরকম যদি আপনাকে কম্পারিজন করতে দিই, সেটা কি পারা যাবে? বুঝতে পেরেছেন? তার মানে আপনার কম্পারিজনটা কোথায় আসবে? একটু বলবেন? ধরেন দুইটা গ্রাফের সিনারিও দিয়ে দিলাম, ঠিক আছে, যে এই গ্রাফে সাপোজ একটা ভার্টেক্স এতগুলা ভার্টেক্সের সাথে কানেক্টেড, বা বললাম হচ্ছে একটা সাইকেল গ্রাফ, ঠিক আছে?
সাপোজ বললাম হচ্ছে এরকম একটা সাইকেল গ্রাফ, তার মানে সাইকেল গ্রাফে কি থাকে, প্রত্যেকটা ভার্টেক্স দুইটা মানে যে কোনো দুইটা ভার্টেক্সের সাথে কানেক্টেড থাকে, একটা ভার্টেক্স যে কোনো দুইটা ভার্টেক্সের সাথে কানেক্টেড থাকতে পারে। সো এইরকম একটা সিনারিও, অথবা বললাম যে একটা কমপ্লিট গ্রাফ, ঠিক আছে, একটা কমপ্লিট গ্রাফে কি থাকে, প্রত্যেকটা ভার্টেক্সের সাথে কানেক্টেড থাকে। সো ধরেন কোন একটা গ্রাফ এরকম, আমি ধরেন একটা সিনারিও, ঠিক আছে, মানে ধরেন একটা গ্রাফ হচ্ছে একটা সিনারিও, যে কোনো একটা গ্রাফ দিয়ে বললাম যে এই গ্রাফের সাপেক্ষে প্রিমস অ্যালগরিদম এবং ক্রুস্কাল অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি কম্পেয়ার করতে, সেটা কি পারা যাবে? ঠিক আছে, তার মানে এম এর ভ্যালুগুলা এন এর ভ্যালুগুলা কোনটার ক্ষেত্রে বেশি আসছে সেটা চিন্তা করে আমার টাইম কমপ্লেক্সিটিটা এক্সপ্লেন করতে হবে, কম্পেয়ার করতে হবে। বুঝতে পারছি? তার মানে এটা একটা ছোটখাটো কোশ্চেন হিসেবে থাকতে পারে। বোঝা যাচ্ছে? তার মানে এই ইকুয়েশনের মধ্যে আমার ভ্যালুগুলা বসায় দেখতে হবে যে কার টাইম কমপ্লেক্সিটি বেশি আসে। প্রিমসেরও তো আছে, প্রিমসেরটা কি বলেন তো? প্রিমসেরটা বলেন। অর্ডার অফ এম লগ এন, এটা হচ্ছে প্রিমসেটটা, প্লাস এন লগ এন, ঠিক আছে। সো দেখেন আপনি যদি এরকম একটা গ্রাফের সিনারিও বলে দিন, তাহলে দেখেন এম এর ভ্যালু আপনি হয়তো পেয়ে যাবেন কোনো এক ভাবে, মানে এমন একটা হিন্টস থাকবে যেখান থেকে আপনি এম এর ভ্যালু পাবেন, ঠিক আছে, বা এম এর ভ্যালু না পেলেও এম এবং এন এর মধ্যে একটা রিলেশন পাবেন, ঠিক আছে। সো সেইভাবে আপনি জাস্ট ভ্যালুগুলোকে রিপ্লেস করলেই দেখবেন যে এটার মধ্যে একটা কম্প্যারিজন করা সম্ভব, ঠিক আছে। সেই কম্প্যারিজন রেজাল্টে আপনাকে দেওয়া থাকবে, ঠিক আছে। তো দেখেন আমি এখানে অনেক টাইম ওয়েস্ট করে ফেললাম, আমাদের আরেকটু সামনে আগাইতে হবে, ঠিক আছে, বাট টাইম শেষ যদিও, আর একটু দেখে রাখেন। আচ্ছা, কারেক্টনেস অফ ক্রুস্কালস অ্যালগরিদম, তার আগে হচ্ছে এই টপিকটা একটু পরে পড়াবো, পরবর্তীতে যদি সময় পাই তাহলে পড়াবো, ঠিক আছে। তার আগে দেখাই হচ্ছে এই প্রুফটা। আচ্ছা, এখানে লেখা আছে হচ্ছে উপরের হেডিংটা হচ্ছে অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি অফ মিনিমাম স্প্যানিং ট্রি। অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি অফ মিনিমাম স্প্যানিং ট্রি, বলেন তো অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি বলতে কি বুঝতাম আমরা? একটা সাব প্রবলেমের সলিউশন হচ্ছে আমাদের মূল প্রবলেমের একটা সলিউশনের সাবসেট। মানে জিনিসটা হচ্ছে মেইন প্রবলেমের ইকুইভ্যালেন্ট ক্যারেক্টারিস্টিক সাব প্রবলেমেরও থাকবে, তাই না? খেয়াল আছে অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি, এটা কাশেম স্যার ওখানে নিশ্চয়ই পড়ে আসছেন, ঠিক আছে। জিনিসটা হচ্ছে যে মেইন প্রবলেমের সিমিলার ক্যারেক্টারিস্টিক সাব প্রবলেমের মধ্যেও বিদ্যমান থাকবে, এটাই হচ্ছে আমাদের অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি। এবং আমরা দেখছিলাম যে এই অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি যদি থাকে তাহলেই সেই প্রবলেমে গ্রিডি মেথড অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমরা যেহেতু দেখলাম যে মিনিমাম স্প্যানিং ট্রি প্রবলেমটাকে আমরা গ্রিডি অ্যালগরিদম দিয়ে সলভ করলাম। আচ্ছা বলেন তো, একটা কোশ্চেনের অ্যান্সার দেন, ঠিক আছে, বলেন তো ক্রুস্কালকে আমরা কেন গ্রিডি অ্যালগরিদম বলতেছি বলেন তো, যদি যা কমন সেন্স আছে সেটাকে একটা মানে অ্যান্সারটাই কমন সেন্সের অ্যান্সার, ঠিক আছে, যে ক্রুস্কালকে কেন আমরা গ্রিডি অ্যালগরিদম বলতেছি বলেন তো, কোথায় এটা গ্রিডিনেসটা কোথায়? স্যার এখানে আমরা গ্রিডিলি সব থেকে মানে ছোট এজ গুলাকে আমরা নিচ্ছি প্রথমে। রাইট, আমরা সবসময় আমাদের বানাইতে হবে মিনিমাম, এই জন্য আমরা নিচ্ছিও প্রত্যেক স্টেপে সবচেয়ে মিনিমামটাকে, এই জায়গাটাতে হচ্ছে আমার গ্রিডিনেসটা কাজ করে ক্রুস্কাল অ্যালগরিদমে, ঠিক আছে। সো এখন দেখেন তার মানে মিনিমাম স্প্যানিং ট্রি প্রিমসও কিন্তু ছিল হচ্ছে আপনার একটা আইদার কি অ্যালগরিদম, গ্রিডি অ্যালগরিদম, রাইট। প্রিমসও কিন্তু আপনার একটা গ্রিডি অ্যালগরিদম ছিল। সো প্রিমসের গ্রিডিনেসটা কোথায় ছিল, যে আমরা প্রত্যেকবার সবচেয়ে ছোট যে কি ভ্যালু, সেই ছোট কি ভ্যালুর ভার্টেক্সটাকেই হচ্ছে আমরা নিতাম, মানে সেখানে ছিল হচ্ছে প্রিমসের গ্রিডিনেসটা। সো দেখেন আলটিমেটলি আমরা মিনিমাম স্প্যানিং ট্রি যে প্রবলেমটাকে সলভ করলাম, বোথ কেসেই আমার জিনিসটা কি হলো যে আমরা গ্রিডি অ্যালগরিদম দিয়ে সলভ করতেছি। তার মানে গ্রিডি অ্যালগরিদম দিয়ে যেহেতু আমরা সলভ করতেছি, তার মানে অবশ্যই এটার অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি আছে, আদারওয়াইজ আমরা গ্রিডি অ্যাপ্লাই করতে পারতাম না, ঠিক আছে। সো গ্রিডি অ্যালগরিদম অ্যাপ্লাই করার মেইন কথাই হচ্ছে আপনার এখানে অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি থাকতে হবে, ঠিক আছে। সো এখন আমরা মিনিমাম স্প্যানিং ট্রির অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি বলতে আমরা কি বুঝি সেটা আমরা একটু দেখবো। সো দেখি, each subtree in a minimum spanning tree is a minimum spanning tree, মানে কেমন একটা লাইন, বাট লাইনটা দেখে পড়েন তো, কেউ একজন এক্সপ্লেন করে বলেন তো, ঠিক আছে। এই লাইনটা বলতে আসলে কি বুঝালো যে each subtree in a minimum spanning tree is a minimum spanning tree? স্যার একটা মিনিমাম স্প্যানিং ট্রিতে আমি যতগুলো মানে সাব ট্রি পাবো, সেই সাব ট্রি সবগুলোই হচ্ছে একটা মিনিমাম স্প্যানিং ট্রি বলা হবে, রাইট। সাপোজ ধরেন
ধরেন স্যার এক্সকিউজ মি স্যার, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমাদের 4:45টার সময় ব্রেক ক্লাস আছে করবেন? তো। হ্যাঁ যান যান ব্রেক করেন। হ্যাঁ না মানে এক্স্যাক্টলি কতক্ষণ লাগবে আর কি সেটা জানতে আমাদের চাচ্ছিলাম। আরো যদি 15 মিনিটের মতো লাগতে পারে আজকে, একটু এক্সট্রা টাইম। ঠিক আছে, ক্লাস নোটটা কোথায় আপলোড করতে হবে? ক্লাস নোটটা আমি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দেবো সেখানে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ লেট হলে ক্লাসরুমে কমেন্ট করে জানাই দিবেন যে আমার এই প্রবলেমটা ছিল। হ্যাঁ আসলে মিলিটারি স্টুডেন্টদের প্রতিদিনই হচ্ছে অনলাইন ক্লাসের যে 2 দিন হয় সেই 2 দিনই হচ্ছে বিকেলে গেমস থাকে। তো গেমস হচ্ছে গিয়ে 4:45টায়, এখন অলরেডি 3:45 বাজে, তো তো সবাই ঠিক বাসায় আছে, গিয়ে হ্যাঁ আবার হ্যাঁ, ব্যাক করে সমস্যা নেই আসতে সমস্যা নেই, আসলে আপনি ব্রেক করেন difficult ব্রেক হচ্ছে। করেন, হ্যাঁ ব্রেক করেন। ঠিক আছে, থ্যাংক ইউ। সো দেখেন, সাপোজ এই গ্রাফের মধ্যে এইটা হচ্ছে আমার গ্রাফটা, ঠিক আছে। সাপোজ এই গ্রাফের মধ্যে এইটা, ঠিক আছে, এই এসটা, এই এসটা আর এই এসটা, ঠিক আছে। এই এই কয়টা এস কে হচ্ছে আমি, এই কয়টা এসই হচ্ছে সাপোজ আমার মিনিমাম স্প্যানিং, ঠিক আছে না? 1 2 3 4 5টা, হ্যাঁ 5টার মধ্যে 4টা নিছি, ঠিক আছে। ঠিক আছে, সো সাপোজ দেখা গেল এই 4টা এজই হচ্ছে আমার মিনিমাম স্প্যানিং ট্রি কে গঠন করতেছে। তার মানে আমি এখন কি করলাম, এই গ্রাফেরই একটা সাবগ্রাফ নিলাম। সাপোজ এইটা হচ্ছে বড় গ্রাফটা, ঠিক আছে, এই গ্রাফের সাবগ্রাফ নিলাম হচ্ছে আমি এই যে এতটুকু, ফর এক্সাম্পল এই যে এতটুকুকে আমি সাবগ্রাফ হিসাবে নিলাম, এই যে এই গোল অংশটুকুকে আমি সাবগ্রাফ নিলাম। তাহলে এই সাবগ্রাফের মধ্যে তার মানে মিনিমাম স্প্যানিং ট্রির কোনগুলা পড়ছে, এইটা, এইটা এবং এইটা। সো আমরা ক্লেম করতে পারি যে এই সাবগ্রাফেরও মিনিমাম স্প্যানিং ট্রি হচ্ছে এইটা। এই সাবগ্রাফের মধ্যে মিনিমাম স্প্যানিং ট্রি যেসব এস পড়ছে এরাই সাবগ্রাফের মিনিমাম স্প্যানিং ট্রি। আমার নতুন করে এই সাবগ্রাফের, আমি যদি একবার পুরা গ্রাফের এমএসটি কে আমি ফাইন্ড আউট করে ফেলতে পারি, মিনিমাম স্প্যানিং ট্রিটাকে যদি ফাইন্ড আউট করে ফেলতে পারি, তাহলে প্রত্যেকটা সাবগ্রাফের জন্য আমার মিনিমাম স্প্যানিং ট্রিকে আর আলাদাভাবে ক্যালকুলেশন করার দরকার নেই। ফর এক্সাম্পল এটা আমার E1 E2 E3 আর E4, জাস্ট মিনিমাম স্প্যানিং এজ গুলাকে মার্ক করলাম। সো জি এর জন্য মিনিমাম স্প্যানিং টি, মানে পুরো গ্রাফের জন্য যদি হয়, ঠিক আছে, টি ইজ ইকুয়াল টু E1, E2, E3, E4, ঠিক আছে। সো ইন দ্যাট কেস এটার সাবগ্রাফটা আমি সাপোজ এতটুকু নিলাম, এটার সাবগ্রাফটা নিলাম সাপোজ হচ্ছে এটা সাপোজ জি প্রাইম, তাহলে জি প্রাইমের জন্য মিনিমাম স্প্যানিং টি প্রাইম হবে হচ্ছে আপনার E2, E3, E4। মানে জি2 এর জন্য, জি প্রাইমের জন্য আপনাকে আর আলাদা করে মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে হবে না। জি প্রাইমের জন্য আপনাকে আলাদা করে মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে হবে না। জি প্রাইমের মধ্যে আপনার যে সকল এস পড়ছে সেটাই আপনার মিনিমাম স্প্যানিং ট্রি, ঠিক আছে। তার মানে জিনিসটা হচ্ছে বড় ট্রি এর প্রত্যেকটা সাব ট্রি হচ্ছে একটা মিনিমাম স্প্যানিং ট্রি, মানে বড় মিনিমাম স্প্যানিং ট্রির প্রত্যেকটা সাব ট্রি এক একটা মিনিমাম স্প্যানিং ট্রি। বুঝতে পারছি না এই কথাটা? ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে আমাদের এখানে বলা হয়েছে। সেটা হচ্ছে ইজ সাব ট্রি ইন এ মিনিমাম স্প্যানিং ট্রি ইজ এ মিনিমাম স্প্যানিং ট্রি, ঠিক আছে। সো এই যে এখন আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমার গ্রাফটা, গ্রাফের মধ্যে আমি এখানে সাপোজ সবগুলা গোলগুলো হচ্ছে ভার্টেক্স, গোলগুলো হচ্ছে ভার্টেক্স, কিন্তু সকল ভার্টেক্স এর মধ্যে আমি কানেকশনকে দেখাইনি, জাস্ট আমি দেখাইছি কি এই গ্রাফের মধ্যে এই টিটাই হচ্ছে আমার মিনিমাম স্প্যানিং ট্রি। সো টি এর মধ্যে যেসব এস পড়ছে আমি জাস্ট সেই সব এস কে ড্র করছি, কিন্তু এই গ্রাফের মধ্যে কিন্তু আরো এস থাকতে পারে। ফর এক্সাম্পল এদের মধ্যে এস থাকতে পারে, এদের মধ্যে এস থাকতে পারে, কিন্তু আমি সব এস কে ড্র করি নাই, ঠিক আছে। আমি এখন প্রুফ করব, আমি এখন এই অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টিটাকে আমি প্রুফ করব, ঠিক আছে। ইজ সাব ট্রি ইন মিনিমাম স্প্যানিং ট্রি ইজ এ মিনিমাম স্প্যানিং ট্রি, এটাকে আমি এখন প্রুফ করব, ঠিক আছে। সো আমি কি করলাম, একটা গ্রাফ নিলাম, গ্রাফের কি করলাম ভার্টেক্স গুলাকে হচ্ছে আমি হ্যাঁ ড্র করলাম এরকম করে, আর এজ গুলার সবগুলা এস কে দেইনি, জাস্ট যে সকল এজ আমরা মিনিমাম স্প্যানিং ট্রিতে পড়ছে জাস্ট সেইগুলাকে আমি ড্র করছি, ঠিক আছে। বোঝা যাচ্ছে? আচ্ছা এখন আমি আসি, সেটা হচ্ছে লেট টি ইজ দ্য মিনিমাম স্প্যানিং ট্রি অফ জি। সো আমি ধরে নিচ্ছি টি হচ্ছে জি এর মিনিমাম স্প্যানিং ট্রি। তাহলে দেখেন আমি বলতে পারি না যে ওয়েট অফ টি, আচ্ছা এইখানে এই যে দেখেন, সো আমি কি করলাম, এই যে তার মানে আমি কি করলাম, এই জি গ্রাফটাকে ওই যে দেখলেন না আগের বার সাব গ্রাফে ডিভাইড করলাম, এবার আমি কি করলাম এই জি গ্রাফটাকে আমি কি করলাম সাব গ্রাফে ডিভাইড করলাম, যেখানে আমি ইউ এবং ভি কে ডিসকানেক্ট করে দিলাম, ঠিক আছে, বা ইউ আর ভি কে আমি সাপোজ অমিট করে রাখলাম, ঠিক আছে, ডিসকানেক্ট করি না অ্যাকচুয়ালি, জাস্ট আমি ভিউ করতেছি না, ইউ আর ভি কে ভিউ করতেছি না, ঠিক আছে। ইউ আর ভি হচ্ছে আমার দুইটা কানেক্টিং পয়েন্ট বা দুইটা স্পেশাল পয়েন্ট, এটার মাধ্যমে আমরা প্রুফে যাব। সো ট্রি এর যে কোনো দুইটা পয়েন্টকে আমি ইউ এবং ভি ধরে রাখছি এবং সেই বরাবর আমি করছি গ্রাফটাকে দুই ভাগে ভাগ করে ফেলছি,
G1, এই যে উপরের পোর্শনটাকে আমি বলতেছি G1 এবং নিচের পোর্শনটাকে বলতেছি হচ্ছে G2। ঠিক আছে, সো এখন দেখেন আমি যদি তাহলে বলি এই গ্রাফটার ক্ষেত্রে যে এই পুরা মিনিমাম স্প্যানিং ট্রির ওয়েটটা কত, ওয়েট অফ টি ইজ ইকুয়াল টু এই যে ওয়েট অফ T1, দেখেন ওয়েট অফ টি ইজ ইকুয়াল টু কি ওয়েট অফ T1, মানে T1 হচ্ছে যে উপরের T1 এর ওয়েট প্লাস ওয়েট অফ ইউভি প্লাস ওয়েট অফ T2। এটুকু কি বুঝতে পারছেন? এই জিনিসটা দেখেন, এটা দেখেন, এটা বুঝতে পারছেন কিনা? ওয়েট অফ টি, এই টি এর ওয়েটটা, এই যে টি, এই টি এর ওয়েটটা হচ্ছে ওয়েট অফ, আমি গ্রাফটাকে জাস্ট দুই ভাগে ভাগ করে সব কয়টা এসকে রাখছি, কিন্তু সব কয়টা এসকে রাখছি, খালি ইউ আর ভি কে আমি অমিট করে রাখছি, বা ইউভি হচ্ছে আমার কাছে একটু স্পেশাল। ঠিক আছে, সো দেখেন তার মানে জিনিসটা কি, ওয়েট অফ টি হচ্ছে কি এই যে T1 এর ওয়েট, T2 এর ওয়েট প্লাস ইউভির ওয়েট। বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন? মানে টি যে ট্রিটা ছিল সেখান থেকে আমি ইউ আর ভিটাকে জাস্ট অমিট করে রাখছি। তাহলে ইউভি কে যদি হচ্ছে আমি অমিট করে রাখি, তার মানে কি হবে, T1 একটা নতুন ট্রি ক্রিয়েট হবে, T2 আরেকটা ট্রি ক্রিয়েট হবে, আর ইউভিটাকে আমি যদি যোগ করি তাহলে সেই ওয়েটটা হচ্ছে টি এর সমান হবে। ঠিক আছে, তো সেটাই লিখছি, ওয়েট অফ টি ইজ ইকুয়াল টু ওয়েট অফ T1 প্লাস ওয়েট অফ ইউভি প্লাস ওয়েট অফ T2। নেক্সট লাইন দেখি। ঠিক আছে, এখন আমরা ক্লেম করব, এই যে দেখেন, উই ক্লেম দ্যাট T1 is the MST of G1 and T2 is the MST of G2। আমরা এখন এই জিনিসটা ক্লেম করতেছি আমাদের অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি অনুযায়ী, আমরা এটা ক্লেম করতেছি যে T1 হচ্ছে G1 এর MST এবং T2 হচ্ছে G2 এর MST। এটা আমাদের ক্লেম, আমরা এটাই প্রুফ করব, এই লাইনটাকে আমরা প্রুফ করব। সো নেক্সটে আসি। আচ্ছা, এখন আপনারা পড়ছেন না প্রুফ বাই কন্ট্রাডিকশন? প্রুফ বাই কন্ট্রাডিকশন পড়ছেন না, যে আমরা প্রথমে ফলস একটা জিনিস ধরে নেই, তারপর দেখাই যে না আমি যেটা ধরছি সেটাই আসলে ফলস। ঠিক আছে, সো আমরা প্রুফ বাই কন্ট্রাডিকশন করব যে অ্যাজিউম T1 is not the MST of G1। ঠিক আছে, সো আমরা ক্লেম করতেছিলাম এটা, কিন্তু আমরা এখন বললাম যে কন্ট্রাডিকশনের স্বার্থে আমরা ধরলাম যে এই T1 টা G1 এর MST না। ঠিক আছে, আচ্ছা এখন ধরতেছি লেট T1 প্রাইম ইজ দ্য MST অফ G1। ঠিক আছে, তার মানে আমরা G1 এর মধ্যে চিন্তা করতেছি যে T1 যদি MST না হয়, তার মানে ওখানে তো নিশ্চয়ই অন্য একটা ট্রি হচ্ছে MST। আমি ধরলাম এই যে দেখেন T1 এর পরিবর্তে এখানটাতে দেখেন T1 এর পরিবর্তে আমি অন্য এজ দিয়ে আমি চিন্তা করলাম যে এটা হচ্ছে আমার T1 প্রাইম, এই যে নীল এজ গুলো যেটা নিচ্ছি, ব্লু কালার যেটা এজ নিচ্ছি, এরা ধরলাম আমার T1 প্রাইম। দেখেন আবার ছবিটা দেখেন, অ্যানিমেশনটা দেখেন ভালো করে। সো ধরে নিচ্ছি হচ্ছে এই T1 টা আমার মিনিমাম স্প্যানিং ট্রি না, তাহলে মিনিমাম স্প্যানিং ট্রি কোনটা? প্রত্যেকটা গ্রাফেরই তো একটা মিনিমাম স্প্যানিং ট্রি থাকবে। সো আমি যদি T1 আমার মিনিমাম স্প্যানিং ট্রি না হয়, আমি ধরে নিচ্ছি যে নীল দাগ ওয়ালা যে এজ গুলা, ঠিক আছে, এই দেখেন এইখানে একটা এজ নতুন অ্যাড করলাম এই বরাবর। ঠিক আছে, আর এই দুইটা এজ কে আবার ঠিক মতোই রাখছি। ঠিক আছে, সো আমি ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে তাহলে আমার মিনিমাম স্প্যানিং ট্রি। ঠিক আছে, যেটাকে আমি ধরে নিচ্ছি T1 প্রাইম। লেট T1 প্রাইম ইজ দ্য MST অফ G1। তাহলে অবশ্যই T1 যদি মিনিমাম স্প্যানিং ট্রি না হয় তাহলে কি, আর T1 যদি মিনিমাম স্প্যানিং ট্রি হয় T1 প্রাইম, তার মানে অবশ্যই T1 প্রাইমের ওয়েট T1 এর চেয়ে কম, অবশ্যই, তাই না? T1 কে যদি আমি বলি যে T1 MST না আর T1 প্রাইম হচ্ছে MST, তাহলে অবশ্যই ওয়েট অফ T1 প্রাইম ওয়েট অফ মানে T1 এর চেয়ে ছোট হবে। এখানে মানে একটা নর্মাল কথা একটা। ঠিক আছে, এটাকে যদি আমি ধরি নাও অ্যাডিং ইউভি। ঠিক আছে, আমি এখন কি করব, আমি এখানে ইউভি কে আমি অ্যাড করব, ইউভি কে সরাই দিয়েছিলাম, আমি এখন কি করব, ইউভি কে আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, আমি কি করলাম, এখন যখন আমি তার মানে ইউভি কে অ্যাড করলাম, এইবার আগে আমি টিটাকে ফর্ম করতেছিলাম হচ্ছে T1 T2 এবং ইউভি দিয়ে। এখন আমি নতুন একটা ট্রি ফর্ম করব টি প্রাইম। ঠিক আছে, যেটা আমি ফর্ম করব হচ্ছে T1 প্রাইম T2 এবং ইউভি দিয়ে। এটা কি বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন সবাই? আগে আমার T1 টা ছিল, যখন আমি T1 কে দুই ভাগ করলাম, সেটা দুই ভাগে ভাগ হয়ে গেল T1 T2 এবং ইউভি। বাট পরে আমি ক্লেম করলাম কি যে না, T1 হচ্ছে আমার মিনিমাম স্প্যানিং ট্রি না, T1 পড়ছিল হচ্ছে G1 এর মধ্যে, T2 পড়ছিল হচ্ছে G2 এর মধ্যে। সো আমি ক্লেম করলাম পরে যে না, আমি ধরে নিব যে T1 আসলে আমার MST না, T1 প্রাইম হচ্ছে আমার G1 এর MST। তাহলে আমি যদি এখন ইউভি কে সরাই আবার নতুন করে অ্যাড করি, তাহলে আমার টি এর জায়গায় আমি নতুন একটা ট্রি পাবো টি প্রাইম, তাই না, যেটার এই T1 প্রাইম নিয়ে গঠিত
টি টুর মতোই আছে এবং ইউভির মতোই আছে, খালি টি1 প্রাইমটাকে চেঞ্জ করলাম। এই জিনিসটা কি বুঝতে পারছেন? তাহলে আমার নতুন ট্রিটাকে যখন আমি ইউভি কে অ্যাড করব, নতুন ট্রি পাবো টি প্রাইম, টি এর জায়গায় পাবো হচ্ছে টি প্রাইম, যেখানে টি1 এর পরিবর্তে থাকবে টি1 প্রাইম, টি টুর মতোই থাকবে, ইউভির মতোই থাকবে, খালি টি1 এর জায়গায় টি1 প্রাইমকে আমি দিব। এখন দেখেন এরপরে আমি যদি তার মানে অ্যাডিং ইউভি উইথ টি1 প্রাইম, তার মানে টি1 প্রাইম যে নতুন ট্রিটা সেটার সাথে যদি আমি ইউভি কে অ্যাড করি, উইল ফর্ম এ নিউ ট্রি টি প্রাইম, যেটা একটা নতুন ট্রি কনস্ট্রাক্ট করবে। ঠিক আছে, এই দেখেন ইউভি কে অ্যাড করলে সে কি করতেছে, আগের যে টি1 ছিল সেটার জায়গায় নতুন একটা ট্রি কে কনস্ট্রাক্ট করতেছে। এখন দেখেন তার মানে ওয়েট অফ টি প্রাইম, এই যে নতুন যে ট্রিটা গঠন হলো, সো ওয়েট অফ টি প্রাইম ইজ ইকুয়াল টু ওয়েট অফ টি1 প্রাইম, এই যে নতুন টি1 প্রাইম প্লাস ওয়েট অফ ইউভি প্লাস ওয়েট অফ টি2। ঠিক আছে, সো নেক্সট ডে তার মানে দেখেন ওয়েট অফ টি1 প্রাইম, তার মানে দেখেন আমি এইটা ক্লেম করছিলাম যে টি1 প্রাইম আমার মিনিমাম স্প্যানিং ট্রি, টি1 মিনিমাম স্প্যানিং ট্রি না, এই যে দেখেন এইখানে আমি ক্লেম করছিলাম, তার মানে অবশ্যই টি1 প্রাইমের ওয়েট টি1 এর ওয়েটের চেয়ে ছোট, টি1 প্রাইমের ওয়েট টি1 এর চেয়ে ছোট। তার মানে দেখেন আমি যদি এই একটা ইকুয়েশনে টি1 প্রাইমের জায়গায় তার চেয়ে একটা বড় ভ্যালু দিয়ে রিপ্লেস করি, টি1 এর ওয়েট কি টি1 প্রাইমের চেয়ে বড়, আমি যদি একটা বড় ভ্যালু দিয়ে রিপ্লেস করি তার মানে কি এই ডান সাইডটা বড় হয়ে যাবে। ঠিক আছে, সো দেখেন ডান সাইডটা যদি বড় হয়ে যায় তার মানে আমরা এখানে লিখতে পারি যে ওয়েট অফ টি প্রাইম, এইটা কি এই পুরো জিনিসটা কি আপনার মিনিমাম স্প্যানিং ট্রিটার ওয়েট ছিল বা টি এর ওয়েট ছিল, পুরো জিনিসটা হচ্ছে টি এর ওয়েট ছিল। সো আলটিমেটলি আমরা কিন্তু আমরা তো বলছিলাম যে না ভাই টি হচ্ছে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি, এই যে আমরা ইনিশিয়ালি বলছিলাম যে টি হচ্ছে আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি, তার মানে আমরা তার মানে এইখানে এমন একটা ট্রি টি প্রাইম পাচ্ছি যেটা কিনা মিনিমাম স্প্যানিং ট্রির চেয়েও ওয়েটে কম আসে, কিন্তু এটা তো সম্ভব না। ঠিক আছে, তার মানে আমরা ফাইনালি বলতে পারি এই কথাটা যে তার মানে এই জিনিসটা আসলে আমাদের প্রুফের সাথে বা কথার সাথে আসলে মিলে না। ঠিক আছে, সো আলটিমেটলি টি যদি মিনিমাম স্প্যানিং ট্রি হয়, তার মানে তার প্রত্যেকটা সাবট্রি টি1 টি2 এরা প্রত্যেকে একটা মিনিমাম স্প্যানিং ট্রি। বোঝা যাচ্ছে? এই প্রুফটা একটু শুনতে কমপ্লেক্স লাগলেও যা সিরিয়াল বাই হয়ে পড়ে যাবেন দেখবেন যে প্রত্যেকটা জিনিসই আপনার মানে জিনিসটা হচ্ছে খাপ খেয়ে যায়। ঠিক আছে, এটা কঠিন কিছু না, এটা জাস্ট একটা কথার মাধ্যমে প্রুফ। ঠিক আছে, এটা একটা সহজ জিনিস। ঠিক আছে, সো আশা করি এটা বুঝতে পারছেন। আর এটা নিয়ে কোশ্চেন থাকলো জাস্ট এটা কোশ্চেনটা জাস্ট হচ্ছে পরবর্তীতে ক্লিয়ার করে নিন, এটা একটা সহজ জিনিস। ঠিক আছে, এখন দেখেন লাস্ট জিনিসটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনারা ক্রুস্কাল অ্যালগরিদম পরীক্ষায় আসলে সেটাকে অ্যান্সার করবেন কিভাবে। ঠিক আছে, ক্রুস্কাল অ্যালগরিদম পরীক্ষা আসলে সেটাকে অ্যান্সার করবেন কিভাবে, এটা বলছিলাম যে লাস্ট দিন বলে দিব। সো দেখেন ক্রুস্কাল অ্যালগরিদম আসলে খুব সহজে অ্যান্সার করবেন। সো প্রথম কথা, মিনিমাম স্প্যানিং ট্রি যদি আপনাকে অ্যান্সার করতে বলি, যদি বলি যে এই গ্রাফের মধ্যে একটা মিনিমাম স্প্যানিং ট্রি বের করতে, আপনি ক্রুস্কাল চালাবেন না মানে খাতার মধ্যে ক্রুস্কাল দিয়ে করবেন নাকি প্রিন্স দিয়ে করবেন, বলেন তো আপনার কমন সেন্স কোনটা বলে? কোনটা করা সহজ হবে, যেটা সহজ হবে সেটা দিয়ে আপনি করবেন, তাই তো? সো আমার কাছে লাগে ক্রুস্কাল হচ্ছে সহজ, আপনার কাছেও লাগবে। ঠিক আছে, আপনার কাছেও লাগবে ক্রুস্কালই খাতায় কলমে লেখার জন্য সহজ। তো যদি আমি কোনো কিছু না বলে দিই আপনি অবশ্যই ক্রুস্কাল দিয়ে করবেন, কিন্তু আমি যদি আপনাকে বলে দিই যে প্রিন্স দিয়ে করতে হবে বা ক্রুস্কাল দিয়ে করতে হবে, সেক্ষেত্রে আপনার পার্টিকুলার অ্যালগরিদমে যেতে হবে। তো দেখেন ক্রুস্কালে আপনার এত কালার টালার কিচ্ছু দেওয়া লাগবে না, ভালো করে শুনে রাখেন। ঠিক আছে, আমি পরীক্ষায় এত কালার টালার কিছু দেখতে চাই না। ঠিক আছে, সো জাস্ট ভার্টেক্স গুলো আঁকবেন, এই দেখেন কোন কোন এজ নিচ্ছেন। ঠিক আছে, আপনার একটাই ছবি হবে, জাস্ট একটাই ছবি হবে। ঠিক আছে, একটাই ডায়াগ্রাম হবে যেখানে এই এজের লিস্টটা সর্টেড করা থাকবে এরকম 1 2 5 8 9 13 14 17 19 এরকম ভাবে সর্ট করা থাকবে। কোন কোন এজ নিছেন তার পাশে হচ্ছে টিক চিহ্ন দিবেন, এই যে টিক চিহ্ন দিবেন, কোন কোন এজ নিতে পারেন সেটার পাশে ক্রস সাইন দিবেন, আর ফাইনালি জাস্ট এই ট্রিটা ড্র করবেন। এই ট্রির কোন কোন এজ গুলাকে নিছেন এটা, তার মানে আপনার ড্রয়িংটা হবে হচ্ছে এরকম। আপনার জাস্ট ড্রয়িংটা হবে হচ্ছে এরকম। এই ড্রয়িংটা হবে, আর জাস্ট আপনার
এই পাশের এজের সবকটা লিস্টের কোনটা নিছেন কোনটা নেন নাই, টিক আর ক্রস, ঠিক আছে। আর নিচের গুলা ক্রস দিয়ে দিবেন, নিচের গুলো তো নিতে পারেন নাই, তার মানে নিচের গুলো ক্রস। বুঝতে পারছি? নিচের গুলো চাইলে কিছু না দিলেও হবে, ঠিক আছে, ক্রস দেওয়ার দরকার নেই, কিছু না দিলেও হবে, ফাঁকা রেখে দেন তাতেও চলবে। বুঝতে পারছি? ক্রুজ অ্যালগরিদম কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, মানে খাতায় লিখবেন, খুবই সহজ। জাস্ট ট্রির এজ গুলা লিখবেন, মানে গ্রাফের খালি ট্রির এজ গুলাই আঁকবেন, আর কোনোগুলো আঁকার দরকার নাই। বাট যদি বলি প্রিমস এর মাধ্যমে, প্রিমসটা একটু আপনার খাতা কলমে করতে কষ্ট হতে পারে, ঠিক আছে, বাট আমি কারণ অনেকগুলো স্টেপ, তো প্রিমসে তো অনেকগুলো স্টেপে কাজ করে, ঠিক আছে, এবং স্টেপ গুলো ভিজুয়ালাইজ দেখানো একটু কষ্ট আছে, বাট আমি আপনাকে একটা সহজ উপায় বলে দিচ্ছি যেটাতে আপনার একটা ফিগারেই হয়ে যাবে আসলে। দেখেন, এটা হচ্ছে আপনার প্রিমস, ঠিক আছে, এটা না নেই, এই যে এটা দেখেন, ঠিক আছে। সাপোজ হচ্ছে জাস্ট একটা র্যান্ডম ফিগার নিলাম, দেখেন এই যে যে হচ্ছে ভার্টেক্স এর ভ্যালু গুলা, প্রিমসে তো ভার্টেক্স এর ভ্যালু আপডেট হয়, তাই না? ভার্টেক্স এর ভ্যালু আপডেট হয়, প্যারেন্টের ভ্যালু আপডেট হয়, ঠিক আছে। সো যদি আপনার এই ফিগারটার সিমুলেশনটাই যদি খেয়াল থাকে, প্রথমে এই যে এই ভার্টেক্সটাকে এক্সপ্লোর করি, এই ভার্টেক্সের জন্য একবার এইটা এক্সপ্লোর হয়, এইটা এক্সপ্লোর হয়, ঠিক আছে, কিন্তু এই ভার্টেক্সের প্যারেন্ট কিন্তু দেখেন পরে আবার অন্য জায়গা থেকে আসছে, তার মানে আপনার এইটাকে মুছে দিতে হবে, এই প্যারেন্টটাকে আপনার মুছে দিতে হবে, বাট মুছে দিবেন না, এইভাবে ক্রস দিবেন, এইভাবে ক্রস দিবেন। যে সকল লাইন মানে যে সকল ভার্টেক্সের প্যারেন্ট চেঞ্জ হবে তাদেরকে আপনি এরকম ক্রস সাইন দিয়ে রাখবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনি এটাকে ইনিশিয়ালি প্যারেন্ট নিছিলেন, পরবর্তীতে ক্রস দিয়ে রাখছেন। বুঝতে পারছেন? এটা কি বুঝাইতে পারছি আপনাকে? এইখানে ক্রস সাইন দিয়ে রাখবেন যে সকল, সাপোজ দেখেন এরপরে এই ভার্টেক্সটা এক্সপ্লোর হয়েছিল, ঠিক আছে, দাঁড়ান একটু প্রিমস অ্যালগরিদমটা একটু শর্টে যাই, ঠিক আছে। এই দেখেন, সাপোজ ফার্স্টে হচ্ছে আপনার দেখেন নিচে আপনার একটা পয়েন্ট হবে এক্সপ্লোর সিকোয়েন্স, দেখেন নিচে এক্সপ্লোর সিকোয়েন্সটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা না লিখলে আমি কোনোভাবেই বুঝবো না যে আপনি কোন সিকোয়েন্সে এটাকে এক্সপ্লোর করছেন। এক্সপ্লোর সিকোয়েন্স, সো ফার্স্টে এ হচ্ছে আপনার রুট, ঠিক আছে, তার মানে প্রথমে সাপোজ আপনি যদি এ কে ধরেন, এই দেখেন, তার মানে এ হচ্ছে আপনার রুট, ঠিক আছে। এরপরে দেখেন সবগুলো ভার্টেক্স এর পাশে এইভাবে ভ্যালু গুলাকে লিখবেন, ভার্টেক্স এর পাশে এই যে ভ্যালু ইনফিনিটি 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 এগুলাকে লিখবেন, ঠিক আছে। এরপরে দেখেন ফার্স্টে হচ্ছে আপনি এক্সপ্লোর করলেন এ কে, সো এক্সপ্লোর সিকোয়েন্সে প্রথমে আসবে এ, ঠিক আছে। এরপরে দেখেন এই যে দেখেন যে আমি এইটাকে এইভাবে লিখছি হচ্ছে কারণ আপনিও পরীক্ষার খাতায় এইভাবে ভ্যালু গুলাকে কেটে এরকম পাশে লিখবেন, পরীক্ষার খাতায় এইভাবে কেটে পাশে লিখবেন। এখন তার মানে দেখেন এইখানে সির ভ্যালু সাপোজ একবার হলো 6, নেক্সটে আবার চেঞ্জ হয়ে হলো 4, সাপোজ এরকম পাশাপাশি কেটে কেটে লিখতে থাকবেন, ঠিক আছে, পাশাপাশি কেটে কেটে লিখবেন, ঠিক আছে। এখন ধরেন আপনি কোন একটা স্টেজে সাপোজ ধরেন ডি এর ভ্যালু হবে হচ্ছে সাপোজ ইনফিনিটি থেকে আসলো সাপোজ 9, ফর এক্সাম্পল জাস্ট ধরে নিচ্ছি 9, কিন্তু আপনি ক্যালকুলেশন ভুল করেন, দেখলেন এটা তো 9 হবে না 8 হবে, আপনি এটাকে তখন কি করলেন ভুল ভ্যালুটাকে কেটে লিখলেন 8, এইভাবে তখন আর ভুল ভ্যালুটাকে কাটবেন না। ভুল ভ্যালু যদি আপনি লিখে থাকেন একেবারে হিজিবিজি করে কেটে দিবেন, যাতে আমি বুঝতে পারি যে এইটা আসলে আপনার ভুল, ঠিক আছে। তার মানে আপনি যদি এইভাবে ভ্যালু কাটেন 8, এইভাবে কেটে কেটে যান, তার মানে আমি বুঝতে পারবো যে এই অর্ডারে আছে আপনি ভ্যালুগুলোকে আপডেট করছেন। আর যদি কোনো একটা এসে ধরেন 7 পরে আসলো 5, বা আসার কথা ছিল 4, বাট আপনি 5 লিখে ফেলছেন ভুলে, সেটাকে একেবারে এইভাবে কেটে দিবেন যাতে আমি বুঝতে পারি যে এটা আপনার ভুল, ঠিক আছে। বাট এইভাবে কাটলে, এইভাবে কোনাকুনি বরাবর কাটলে আমি বুঝবো যে এটাকে হচ্ছে এই ওয়াইজ হচ্ছে আপনি ভ্যালুগুলো আপডেট করছেন, বুঝতে পারছেন। এরপর দেখেন এটা গেল হচ্ছে ভ্যালুগুলা কিভাবে লিখবেন। এরপরে ধরেন এরপরে আপনার এক্সপ্লোর হবে বি, তাহলে আপনি লিখবেন বি। এরপরে ধরেন এক্সপ্লোর হবে এফ, তাহলে লিখবেন হচ্ছে এফ, বুঝতে পারছেন। এক্সপ্লোরের সিকোয়েন্সটা নিচে লিখবেন, এক্সপ্লোরের সিকোয়েন্সটা হচ্ছে আপনি নিচে লিখবেন, ঠিক আছে। আর প্যারেন্টটা কিভাবে আপডেট করবেন দেখেন, এর প্যারেন্ট প্রথমে বির প্যারেন্ট হবে হচ্ছে এ, এর প্যারেন্ট হবে হচ্ছে সি। এরপরে আমরা দেখছি না যে সির প্যারেন্ট আসলে মানে কোনো সময় অনেক ভার্টেক্সের প্যারেন্ট চেঞ্জ হয়ে যায়, সো তার মানে ধরেন কোন এক সময় যখন ই কে এক্সপ্লোর করলেন দেখলেন যে ই থেকে আসলে সির প্যারেন্ট আসে, তার মানে সির প্যারেন্ট তো এই এ আর থাকবে না, সো এইটাকে এইভাবে কাটবেন, এইভাবে কেটে দিবেন, ঠিক আছে। জাস্ট ওইটার মধ্যে একটা ক্রস সাইন দিয়ে কেটে জাস্ট হচ্ছে লিখে দিবেন।
বুঝতে পারছেন, আমি কি বুঝাতে পারছি কিভাবে প্রিন্স অ্যালগরিদম অ্যান্সার করবেন? জি স্যার বুঝছি স্যার। বাকিরা বুঝছেন, সবাই বুঝছেন? ঠিক আছে, সো এইটা খাতার মধ্যে লিখে, ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যেই অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিব, আপনারা সবাই জমা দিয়ে ফেলেন। ঠিক আছে, সবাই সুন্দর করে লিখে রেখে জমা দিয়ে ফেলেন। স্যার বলেন। স্যার অপটিমাল